রেকটিফাইং ডায়োডের বেসিক আইডিয়াটা হচ্ছে রেকটিফিকেশন ফর কারেন্ট এসেনশিয়ালি মিনস টু কনভার্ট অ্যান এসি ইন্টু ডিসি। সো রেকটিফিকেশন মিনস এসি শুড বি কনভার্টেড ইন্টু ডিসি। তার মানে হচ্ছে প্রাইমারিলি তোমার সাপ্লাই হওয়া লাগবে হচ্ছে এসি, এবং সামহাও ওখান থেকে তুমি একটা ডিসি প্রডিউস করবা। এখন ডিরেক্ট কারেন্টের আইডিয়া হচ্ছে ডিরেক্ট কারেন্ট ইজ দ্য টাইপ অফ কারেন্ট দ্যাট অলওয়েজ ফ্লোজ ইন এ সিঙ্গেল ডিরেকশন। ওই কারেন্টের ভ্যালু ভ্যারিয়েশন হতে পারে, কিছু কিছু সময় কারেন্ট জিরো থাকতে পারে, বাট যখন কারেন্ট ফ্লো করবে তখন কারেন্টটা একই ডিরেকশনে ফ্লো করবে, ইট উইল নেভার গো ইন অপোজিট ডিরেকশন। দ্যাট ইজ দ্য কেস ফর অ্যান এসি। যেমন আমি একটা কিছু গ্রাফ দেখাই তোমাদেরকে। সরি, দ্যাট ইজ দ্য ডেফিনেশন ফর ডিসি, ভুল বলছি। যেমন মনে করো এটা একটা মনে করো হচ্ছে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে? সো এটা একটা এসি এসি কারেন্ট, গুড। আবার আমি যদি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই, ফর এক্সাম্পল মনে করো এটাও একটা এসি কারেন্ট হতে পারে। এসি কারেন্ট ক্যান অলসো বি পসিবল টু ক্রিয়েট ইন স্কোয়ার ফর্ম অফ ওয়েভস, দ্যাট ইজ অলসো পসিবল। হাউএভার না, টিপিক্যালি জেনারেটর থেকে, টিপিক্যাল যে জেনারেটর তোমরা তোমাদের সিলেবাসে শিখতেছো সেখান থেকে এটা হয় না, বাট ইউজিং স্পেশাল ইকুইপমেন্ট উই ক্যান ক্রিয়েট এসি ভোল্টেজ অফ দিস শেপ। ইট ইজ পসিবল টু ক্রিয়েট ইট দ্যাট ওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে টিপিক্যাল ব্যাটারি বা সেলের যে ডিসি আউটপুট সেটা দেখতে হয় হচ্ছে এরকম, উইথ রেসপেক্ট টু টাইম। সেটার জন্য আমাদের কারেন্ট ভ্যালু সবসময় ফিক্স থাকবে। তোমার সার্কিটের রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে তাহলে ভি ইকুয়ালস টু আইআর, আইও সবসময় ফিক্স থাকবে। However, in some cases, it is possible that some DC can also look like this. একটা জিনিস খেয়াল করো, এই যে ব্লু যে লাইনটা আঁকছি এটা কিন্তু আমাদের টাইম এক্সেসের পুরোপুরি উপরে। সো আমাদের যদিও এই কারেন্টের ভ্যালুটা আপ ডাউন করতেছে, ইট অ্যাপারেন্টলি লুকস লাইক এ সাইন কার্ভ, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি সাইন কার্ভ বিকজ দ্য এন্টায়ার গ্রাফ ইজ অ্যাবাভ দ্য এক্স এক্সিস, হুইচ মিনস কারেন্টের ভ্যালু বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, কিন্তু কখনোই রিভার্স ডিরেকশনে ফ্লো করতেছে না। রিভার্স ডিরেকশনে ফ্লো করতে হলে অবশ্যই গ্রাফটাকে এক্স এক্সিসের মানে টাইম এক্সিসের নিচে যেতে হবে, সেটা হয় নাই। সো এটা হচ্ছে এসি আর ডিসি একটা বেসিক আইডিয়া, এটা এক নাম্বার জিনিস। সেকেন্ড জিনিসটা বোঝা লাগবে, হাউ ডাজ রেকটিফাইং ডায়োড ওয়ার্ক ইন দিস সার্কিট। এই সিম্বলগুলো হচ্ছে এইটা আর এইগুলো হচ্ছে এলইডি সিম্বল, এই দুটো হচ্ছে এলইডি সিম্বল। সো দে ডু নট এসেনশিয়ালি আচ্ছা, দে do some sort of rectification, but they don't essentially আচ্ছা না, they do rectification. For example, এই এই সার্কিটে কোনো রকম এই দুইটা সার্কিটে কোনো রকম রেকটিফিকেশন হওয়ার চান্স নাই, কারণ এই দুইটা সার্কিটের সোর্স হচ্ছে কি বলবান? DC. It is already DC. We do not need a rectifying diode to convert it into DC. এক্স্যাক্টলি। সো এই দুইটা সার্কিটের জন্য অলরেডি আমাদের অ্যাভেলেবল টাইপ অফ ভোল্টেজই হচ্ছে ডিসি ভোল্টেজ, সো এখানে রেকটিফিকেশন হওয়ার কোনো চান্স নাই। সো ইফ ইউ কনসিডার ফর বোথ সি অ্যান্ড ডি, দুইটা সিতে আছে হচ্ছে একটা এলইডি হুইচ ইজ এ লাইট এমিটিং ডায়োড, বাট ইট ইজ এ ডায়োড, অ্যান্ড ডিতে আছে একটা শুধু ডায়োড। ওয়েল, টু বি অনেস্ট, বোথ অফ দেম আর ওয়ার্কিং অ্যাজ এ রেকটিফায়ার। রেকটিফায়ার সার্কিটে কীভাবে কাজ করে, আমি এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার হচ্ছে ডি, কারণ কোশ্চেনে বলছে হুইচ সার্কিট কন্টেন্স এ ফিউজ অ্যান্ড রেকটিফাইং ডায়োড। সো এটা হচ্ছে ফিউজের সিম্বল, এটা হচ্ছে রেকটিফিকেশন করতেছে। কীভাবে করতেছে সেটা একটু তোমাদেরকে বলি। মনে করো, স্যার রেকর্ডিং শুরু করছেন? হ্যাঁ করছি। মনে করো এটা হচ্ছে আমাদের রেকটিফাইং ডায়োডের বেসিক আইডিয়া। এখন মনে করো আমাদের আউটপুট এই সোর্সটা হচ্ছে মনে করো ব্লু কালারের, ঠিক আছে? সোর্সটা ব্লু বানায় দিই, কিলো
স্যার আপনি কি মাঝখানে স্ট্রিমিং বন্ধ করেছিলেন না তো নাকি? সরি স্যার, আপনি একটা ফেস আঁকলেন কেন? অলরাইট দেখো হাউ ডাজ রেক্টিফাইং ডায়োড ডাজ রেক্টিফিকেশন। সো এখানে আমাদের এটা একটা ডিসাব স্যার শোনা যাচ্ছে না। কিন্তু কেন এখন শোনা যাচ্ছে? হ্যালো 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 স্যার হ্যালো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, চিন্তা করেন না স্যার। আচ্ছা যে শোনা যাচ্ছে না বললো তার কি শোনা যাচ্ছে কিনা দেখো, বা যারা শুনতে হচ্ছে তারা চুপ থাকো, সমস্যা নাই। হ্যালো কে বলছিলা? প্রজন্ম না শোনা যাচ্ছে? আজকে তো টর্রেন্ট অফ করে ফেলছি। এটা কি? এটা না ডিসকর্ড, হ্যাঁ হ্যাঁ আজকে টর্রেন্ট অফ করে রাখছি আগে থেকেই। আচ্ছা দেখো কি যেটা বলতেছিলাম, এটা মনে করো আমাদের সাপ্লাই। সো এখানে আমাদের এইদিকে আমি দুইটা জিনিস আঁকতেছি। সো লেটস সে আমাদের এটা হচ্ছে আমাদের লেটস সে ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ। সো ইনপুট ভোল্টেজ ইনপুট এসিটা হচ্ছে মনে করো এই শেপের। সো এটা দিস ইজ হাউ দ্য সোর্স ইজ ওয়ার্কিং। হাউএভার আমরা যদি এই রেজিস্টারের অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগাই বা হচ্ছে একটা সিআর ভোল্টমিটার না, একটা সিআরও লাগাই, সিআরও মেক্স এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন of the available voltage across any component. It could does visual CRO. CRO converts. CRO gives a visual representation of an electrical signal. It gives you a visual representation of an electrical signal. So What is a visual representation of an electric signal? The graph? the graph. Okay. সো সেরাতে একটা ডিসপ্লে থাকে, তুমি ওখানে তোমার ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইনপুট হিসেবে অ্যাপ্লাই করলে এটা কীভাবে কাজ করে সেটা তোমাদের শেখাবো আসি ইলেকট্রনিক্স চ্যাপ্টারে। আমি এখন ওয়ার্কিংটা বলতেছি না, জাস্ট পারপাসটা বলতেছি। সো ইফ ইউ ইনপুট দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল এক্সটার্নাল ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু দ্য সিআরও ডিভাইস, ইট ক্যান গিভ ইউ এ গ্রাফ produced from its own, which from where you can actually see how the voltage is working. সো এটা হচ্ছে সিআরওর কাজ। সো আমরা যদি এখানে একটা সিআরও লাগাই উইথ দ্য ডায়োড প্রেজেন্ট, তখন যে জিনিসটা হবে এই ডায়োড এই ডিরেকশনে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করবে, বাট উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লোকে সে কী করবে না, অ্যালাউ করবে না। তার মানে হচ্ছে একটা সার্টেন ডিরেকশনের ভোল্টেজটাকে সে আনঅল্টার্ড আনএফেক্টেড সে পাস করে দিবে, মানে একটা ডিরেকশনে কারেন্টকে সে পাস হতে দিবে, রিভার্স ডিরেকশনে কারেন্টকে সে পাস হতে দিবে না। মানে হচ্ছে যখন আমরা এই ডায়োডটাকে কানেক্ট করলাম আমাদের এই সিআরওর গ্রাফটা আর এরকম হবে না। এই সিআরওর গ্রাফ এই সিআরওতে আমরা গ্রাফটা পাবো হচ্ছে এরকম, হাফ দ্য সাইকেল will go unobstructed, so it will have exactly overlapping on half the cycle. For the other half cycle the voltage would be 0. Then for the half cycle it can once again become identical, then it will be once again 0. এই হচ্ছে অবস্থা হবে। অ্যান্ড আলটিমেটলি এই জিনিসটা কী রিপ্রেজেন্ট করতেছে? নাও ইউ মাইট ওয়ান্ডার স্যার এটা তো তাও আপ ডাউন করতেছে, এটা কি ডিসি হইলো? আনসার হচ্ছে হ্যাঁ এটা ডিসি হইলো, কারণ হচ্ছে এই ডিসি সোর্সের ভোল্টেজটা ভ্যারিয়েবল, বাট ইন নো কেস দিস গ্রিন লাইন ইজ কাটিং আন্ডার দ্য এক্স অ্যাক্সিস। কিছু সময়ের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে না, কিছু সময় কারেন্ট ফ্লো কম, কিছু সময় কারেন্ট ফ্লো বেশি, বাট যখন কারেন্ট ফ্লো হচ্ছে ইট ইজ অলওয়েজ হ্যাপেনিং for this diode from left to right, it is never happening from right to left. That's what we mean by the word rectification. শেষ করে বল কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করো। That's what we mean by the word rectification. Rectification মানে হচ্ছে whenever somehow we can convert an AC into a DC. Now you might wonder তাহলে এখানে আমাদের AC থেকে DC তে কনভার্ট করলে আমাদের এনার্জি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়ে যাচ্ছে না? The answer is a solid yes.
This diode is by default absorbing up half of the energy supplied from the AC supply. তার মানে হচ্ছে এসেনশিয়ালি স্পিকিং আমাদের এই যে রেজিস্টার যেটা আছে, যে এই রেজিস্টারের যে এফিসিয়েন্সি সেটা কখনোই 50%-এর বেশি হতে পারে না, কারণ 50% এনার্জি অলরেডি সবসময় ডায়োডে আমাদের অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা জিনিস যেটা বোঝানো লাগবে সেটা হচ্ছে যে আমি এই কেসে উপরের সাইকেলগুলোকে ফরওয়ার্ড বায়াস ধরছি, ডায়োডে এই অরিয়েন্টেশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি। সো এই ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ আসলো, রিভার্স বায়াসে ভোল্টেজ আসলো না, ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ আসলো, রিভার্স বায়াসে ভোল্টেজ আসলো না, এই হচ্ছে সিচুয়েশন। এটা তুমি যদি এক্স্যাক্টলি এখন পরীক্ষায় যদি এটা স্পেসিফিকলি বলে দেয় যে উপরের দিকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস ওয়েল অ্যান্ড গুড, পরীক্ষা যদি এক্স্যাক্টলি এটা না বলে দেয়, তো কেউ যদি উল্টাটা আঁকে, মনে করো হচ্ছে এই পার্টটাতে হচ্ছে অফ আঁকলো, এই পার্টটুকুতে সে অন আঁকলো, সো এটা আঁকলেও হবে। What I need you to understand that both of this green line and the red line, they are both DC. এটাও হচ্ছে কি ফরওয়ার্ড ডিরেকশন জিরো, এটা হচ্ছে জিরো রিভার্স ডিরেকশন। সো তুমি যদি এইভাবেও আঁকো তাও তোমাকে মার্কস দিবে। সো এটার উপর বেস করে আমাদের কিছু পেপার টু কোশ্চেন আছে, বা যেটা তোমাদের ইভেন্চুয়ালি আসবে সামনে করতে। সো তখন আমি এই জিনিসগুলো তোমাদেরকে আরও ডিটেলসে বুঝতে পারবো। হ্যাঁ বলো, কেউ একজন একটা কোশ্চেন করতেছিলা? স্যার আনসার পেয়ে গেছে। ওকে, বিউটিফুল। তোমরা কেউ এমকিউ স্যারের নাম শুনছো? Yes, sir. আচ্ছা, আমি তো লাইফে ফার্স্ট স্কুলে চাকরি করছি মাস্টার মাইন্ডে। সো তখন এমকিউ স্যারের বাসায় একদিন, ওনার বাসা কোচিং তখন একসাথেই ছিল। তো স্যারের সাথে একদিন দেখা করতে গেছি, রানা স্যারের সাথে। আমি রানা স্যার, মানে রানা স্যার আর এমকিউ স্যার হচ্ছে আমার ব্যাচমেট। না মাহমুদ রানা স্যার না, ইয়া স্যার, হ্যাঁ ওয়াসুল হক রানা স্যার, ম্যাথ স্যার। মানে ওনাদের পড়াশোনা একই ইয়ারে, ওনার মানে ব্যাচমেট দে আর, বাট নট এসেনশিয়ালি স্কুলমেট। সো স্যারদের মধ্যে আগে থেকে পরিচয় ছিল। তো রানা স্যার একদিন আমাকে ওনার কোচিং দেখাইতে নিয়ে গেছে। গেলাম, গিয়ে দেখলাম স্যারের কোচিংয়ের ক্লাসরুমের অবস্থা, ক্লাসরুম মানে হিউজ ক্লাসরুম, মানে আনবিলিভেবলি হিউজ ক্লাসরুম। তখন অনেক স্টুডেন্ট পড়াতেন। বলছিলাম আচ্ছা লেট মি জাস্ট বলি, বলে আবার ক্লাসে ব্যাক করছে। আমি একটা জিনিস খুঁজতেছি, পাইতেছি না। That's why I'm killing some time. What the? আশ্চর্য। এই ইকো হইতেছে কার থেকে? ইকো বন্ধ করো। আচ্ছা যাই হোক, শোনা যাচ্ছে না। না আমি তোমাদের কিছু বলি নাই। স্যার আছেন? ওকে আই এম ব্যাক। সো তো স্যারের কাছে অনেক চেয়ার। তো স্যার আমরা গেলাম, একটা ব্যাচ ছুটি হইলো, ওটা ছিল ফার্দারের ব্যাচ। সো ওই ব্যাচে পুরো অনেক কম ছিল, 30-35টার মতো মনে হয়েছিল। তো বের হয়ে যাওয়ার পর স্যারকে বললাম যে স্যার সাথে কথা হইতেছে, স্যার ক্লাসরুমে বসে,
স্যার বলেন যে স্যার আপনি যখন একসাথে 100-120 স্টুডেন্টসকে একসাথে ক্লাস নেন, হাউ ডু ইউ রিচ অল অফ দেম, হাউ ইজ ইট পসিবল টু রেসপন্ড টু দেয়ার কোশ্চেন্স ইফ দে হ্যাভ এনি কোশ্চেন, মানে হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? তো মানে আই ওয়াজ এক্সট্রিমলি মানে প্রিজুডাইজড অ্যান্ড মানে কি বলবো, মানে I was questioning his method. Man, I couldn't, man, I couldn't grasp in my head that how is it possible that a teacher could possibly simultaneously teach so many people at the same time, and making sure that everyone gets to understand what they and everyone's questions get understood. So স্যারকে আমি এই কোশ্চেনটা করলাম, স্যার শুনলেন, মানে আমাকে কোশ্চেনটা ঠিক মতন মানে মন ভরে করার মতো সময় দিলেন। তারপর স্যার বললেন যে আমি যদি লেকচার দেওয়ার সময় সব কোশ্চেনে আনসার দিয়ে দিই তাহলে তার স্টুডেন্টদেরকে কোশ্চেন করতে হচ্ছে না। And I was starstruck and মানে I was blown away. So ওইখান থেকে আমি যে জিনিসটা খুব অ্যাডপ্ট করার চেষ্টা করছি, মানে ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ড, সেটা হচ্ছে একটা সার্টেন টপিক বোঝানোর সময় try to give everything that the students might need about that topic. Then if someone have some additional stuff, we can answer them. But try to give them everything in a single go. That works really well. আচ্ছা, never mind. I killed some time. So we'll move on to the next question. আচ্ছা, এখানে হ্যাঁ বুঝি নাই। স্যার রেকটিফাইং ডায়োড মানে কি? রেকটিফাইং ডায়োড মানে হচ্ছে a diode that can convert an AC into a DC, that can rectify the direction of AC. It's not becoming a DC, it is acting like a DC. It is becoming a DC. What? দেখো, এই রেকটিফাইং ডায়োডটার জন্য এই ডায়োডের পরে থেকে শুরু করে সোর্স পর্যন্ত, মানে এই যে এই পার্টটা দেখতেছো, Yes sir. এই পার্টটুকুতে ডিসি ফ্লো করবে, কিন্তু এইটুকুতে এসি এসি থাকবে। ওটাই তো বললাম, ওইটার জন্য অ্যাক্টিং, কিন্তু সোর্সটা তো আর ম্যাজিক্যালি না না না, the source is still remaining as AC, but the output by using the rectifying diode we are maintaining the output side as a DC. Yes sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Sorry, half DC. Okay, if you want to say that, but DC, half DC বলতে পারো, সমস্যা নাই, but DC, don't write half DC, but for logical understanding I can say yes. আচ্ছা, আমাদের এখানে প্রবলেম সলভিং এ কিছু প্রবলেম আসছে, এগুলো আলাপ করতেছি। বলবান তোমরা প্রবলেম বলার জন্য রেডি থাকো। আনাফ লিখছো পেজ নাম্বার 30, কোশ্চেন নাম্বার 2 and 7, পেজ নাম্বার 30। কোশ্চেন নাম্বার 2 তে বলছে হুইচ ফিউজ শুড বি ইউজড ফর এ 750 ওয়াট ইলেকট্রিক আয়রন কানেক্টেড টু এ 240 ভোল্ট সাপ্লাই। আচ্ছা, এটা খুব সিম্পল একটা জিনিস, আমি বলি। আমাদের এখানে ইলেকট্রিক আয়রনের পাওয়ার হচ্ছে 750 ওয়াট, সাপ্লাই হচ্ছে 240 ভোল্ট। আমাদের কারেন্টের ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু VI, P ইকুয়ালস টু VI। সো ওখান থেকে তুমি যদি এই ডিভাইসের অপটিমাম কারেন্ট বা অপারেটিং কারেন্ট যদি বের করো, সেটা আসবে কত? 750 ডিভাইডেড বাই 240, 3.125 অ্যাম্পিয়ার আসছে। তার মানে হচ্ছে রান করার জন্য তার 3.125 অ্যাম্পিয়ার লাগবে। So you would require a fuse that is somewhat bigger than this value, and typically fuses are fuse ratings are always manufactured in integer numbers. So এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে B, 5 অ্যাম্পিয়ার। Now you might wonder যে স্যার C বা D কেন হবে না? A তো অবশ্যই হবে না, কারণ A যদি দিই তাহলে এভরি সিঙ্গেল টাইম তুমি সুইচ অন করার সাথে সাথে কী হবে? ফিউজ ব্লো করবে। সো উই ক্যানট চুজ A বিকজ দ্যাট ইজ লোয়ার দেন 3.125 অ্যাম্পিয়ার। আমরা ক্লোজেস্ট বিগার ভ্যালুটা নিতেছি এই জন্য, সো দ্যাট উই আর অ্যাজিউমিং দ্যাট আপ টু 5 অ্যাম্পিয়ার দ্য শক উড নট বি হ্যাজার্ডাস, or up to 5 ampere the device would not be damaged by electricity. So but if you go for 10 ampere or 13 ampere, these values are extremely high. I mean, these are 10 ampere is nearly 3 times as much and 13 ampere is nearly 4 times as much this value. So if you go for those kind of values, we would essentially run into the trouble of actually burning the device if there is a high current flowing through the device. If you want us to burn করতে হবে, well, every single time there is some current flow in some electrical device, you will always have what? Heating, because current flowing through circuit produces heating. ওই হিটিং থেকে আমাদের বার্নিং হতে পারে, সবসময় যে হবে তা না, বাট হতে পারে। সো ওই জন্য আমাদের এই কেসে কারেক্ট আনসার হচ্ছে B, 5 অ্যাম্পিয়ার। উই উইল অলওয়েজ ট্রাই টু চুজ দ্য নিয়ারেস্ট বিগার ভ্যালু। স্যার, এটা এভাবে এক্সপ্লেন করা যায় না যে ফিউজটা যদি বেশি বড় হয়
তাহলে হ্যাজার্ডাস লেভেলস কারেন্ট রিচ করার পরও আপনার ফিউজটা বার্ন হতে না পারে, তার মানে Yes, yes, বার্ন। পারবা, হ্যাঁ পারবা, দ্যাটস অলসো পারফেক্টলি গুড, ইয়েস। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে সেভেনে বলছে হচ্ছে হিটার ইউজ অন এ 250 ভোল্ট মেইন সার্কিট হ্যাজ এ 5 অ্যাম্পিয়ার ফিউজ ইন ইটস প্লাগ হুইচ ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার রেটিং ফর দিস হিটার। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার ফিউজ আছে মানে হচ্ছে, বুঝছো, এখান থেকে তোমার টোটাল পাওয়ার আসবে হচ্ছে 1250। তার মানে তুমি 1200 এক্স্যাক্টলি 1250-এর ইউনিট চালাইতে পারবা মার্জিনালি, বা তার থেকে কম হলে ভালো হয়। সো 1000 ওয়াটটা তুমি ইজিলি চালাতে পারবা, অবশ্যই 2000 ওয়াট চালাতে পারবা না। Yes, sir. ওকে, আচ্ছা, এরপরে এখানে আদিবা না, ফারদিন একটা কোশ্চেন দিছো, হচ্ছে পেজ নাম্বার 26-এর 2 and 7 যাচ্ছি। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা আমি বুঝাই। বললাম পেজ নাম্বার 26-এর কোশ্চেন নাম্বার 2টা দেখো। আচ্ছা, আবার কি রিপিট করেন তো? পেজ নাম্বার 27 কোশ্চেন নাম্বার 2 ট্রান্সফরমার্স হেডিং এর ভেতরে। ওকে স্যার। আচ্ছা, এখানে দেখো, দিস ইজ এ সিম্পলিফাইড ভিউ অফ এ ট্রান্সফর্মার। জীবনে দেখতে এরকম হয় না, বাট এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছে। লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। দিস ইজ এ ট্রান্সফর্মার দ্যাট ইজ কনভার্টিং আ 240 ভোল্ট input supply AC of course, a transformers only work in AC and into output. এই আউটপুট করার জন্য আমাদের এখানে একটা সেকেন্ডারি কয়েল আছে, বাট এই সেকেন্ডারি কয়েলের ডিফারেন্ট পার্ট থেকে আমাদের আউটপুট নেওয়ার সুযোগ আছে, এবং আউটপুট পড়লে কোন কোন পার্টের মধ্যে কতগুলো করে টার্ন আছে সেটা আমাদের এখানে স্পেসিফিকলি নাম্বার দিয়ে দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল হোয়াট উই শুড ডু, লেটস কাউন্ট দিস অল আপ। এখানে যদি আমি সবগুলো কাউন্ট করি তাহলে টোটাল নাম্বার অফ আউটপুট টার্ন কত হবে? 40 40 20 20 কত হইলো? বলুন কত হইলো? 120 টার্নস। 120. এখন আমাদের ট্রান্সফরমারের যে মেইন ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম, ভিপি বাই ভিএস ইকুয়ালস টু হচ্ছে এনপি নাম্বার অফ টার্নস প্রাইমারি ডিভাইড বাই নাম্বার অফ টার্নস সেকেন্ডারি, হুইচ ওয়াজ ইনভার্সলি রিলেটেড ফর কারেন্ট আইএস বাই আইপি। সো এটা ছিল আমাদের ট্রান্সফরমারের মেইন ডিফাইনিং ইকুয়েশন। এখন এখানে একটা জিনিস দেখো, আমাদের এই পুরা কয়েলের টোটাল টার্ন হচ্ছে 120, আর এখানে টার্ন হচ্ছে 1200। সো টার্নের রেশিও হচ্ছে 10:1, তাহলে ভোল্টেজের ড্রপও হবে হচ্ছে 10:1, কারণ ভোল্টেজ এবং টার্ন সিমিলারলি রিলেটেড, দে আর প্রপোর্শনাল, মানে সেম কম্পোনেন্টস আর অন দ্য সেম সাইড অফ দ্য ফ্র্যাকশন। তার মানে হচ্ছে এখানকার আউটপুটটা হবে হচ্ছে 24 ভোল্ট। এটা কি বুঝতেছো? আমি এটা মুখে করতে পারলাম কারণ রেশিওটা খুব সিম্পল আসছে, 10:1 আসছে। যদি এখানে ডিফিকাল্ট কোনো রেশিও আসতো, মনে করো লেটস সে 12:5, আমি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতাম। যা হোক, সো এটা হচ্ছে আমার 24 ভোল্ট। এখন এই 24 ভোল্ট আমাদের এই পুরো কয়েলের অ্যাক্রসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে অ্যাভেলেবেল হবে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে কীরকম, তুমি যদি আরএস পার্টের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাও সেটা হবে হচ্ছে 40 টার্নস আছে আরএস পার্টে ডিভাইড বাই 120, কারণ পুরো 120 টার্নসে আছে হচ্ছে 24 ভোল্ট ইন্টু 24। সো দিস বেসিকলি দ্য সেম ফর্মুলা অ্যাজ রেজিস্ট্যান্স ওয়্যারের যে ডিফারেন্ট মানে ভ্যারিয়েবল রেজিস্টারের যে পার্টটা আমরা ইউজ করতাম সেই কনসেপ্টটা এখানে ইউজ হচ্ছে। ভ্যারিয়েবল রেজিস্টার আমরা যে কনসেপ্টটা ইউজ করতাম, ভ্যারিয়েবল রেজিস্টারে আমরা যদি একটা বড় একটা লম্বা রেজিস্ট্যান্স ওয়্যার থাকে, আমরা যদি তার ছোটো একটা পার্টে দুইটা স্লাইডার লাগায় যদি রেজিস্ট্যান্স মেজার করি তাহলে আমরা অল্প একটা রেজিস্ট্যান্স পাবো। যত বেশি দূরে যাবো তত আমাদের রেজিস্ট্যান্স বেশি হবে। ওই সিমিলার একটা কনসেপ্ট যে এখানে যতগুলো টার্ন আছে অতগুলো টার্নের জন্য অতটুকু কনভার্ট হবে। এখন ইউ মাইট ওয়ান্ডার একটা জিনিস যে স্যার এত কষ্ট করা দরকার কি, আমাকে সরাসরি 1200 থেকে 40 দিয়ে ডিভাইড করলে হইতো না? 1200 থেকে 40 দিয়ে কনভার্ট করলেও হইতো। আই লাইক ইট টু ডু ইট দিস ওয়ে, ইট মেক্স বেটার সেন্স ইন মাই অপিনিয়ন। সো এখানে আমাদের কোশ্চেনে বলছে হচ্ছে যে হুইচ পেয়ার অফ টার্মিনাল শুড বি কানেক্টেড টু 12 ভোল্ট 24 ওয়াট ল্যাম্প ফর ইট টু বি লিট নর্মালি। সো আমাদের দরকার হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট পাওয়ার জন্য আমাদের এই 24 ভোল্টের অর্ধেক লাগবে না? দেখো ফুল কয়েলের আউটপুট হচ্ছে 24 ভোল্ট, উই ওয়ান্ট টু ইউজ অনলি 12 ভোল্ট। তার মানে হচ্ছে এখানে টোটাল টার্ন আছে 120 টার্নস, আমাদের লাগবে হচ্ছে কত টার্ন? 60 টার্ন। আর তুমি দেখো এখানে এই পুরো কম্বিনেশন পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্ট দুইটার অ্যাক্রসে টোটাল 60 টার্ন অ্যাচিভ করা পসিবল? এসইউ।
SU. If you use SU, S and U, then you can get a total 60 turns. That's why C is the correct response. স্যার এটা বুঝতেছি না। আমাদের বুঝাচ্ছি, আমাদের ইনপুটটা হচ্ছে 240 ভোল্ট সাপ্লাই, ইনপুট কয়েলের কারেন্ট হচ্ছে, ইনপুট কয়েলের টার্ন হচ্ছে 1200 ওয়াট, 1200 টার্নস। টোটাল আউটপুট কয়েলের টার্ন হচ্ছে 120 টার্নস। সো টার্নের রেশিও হচ্ছে 10:1। এই যে এই টার্ন রেশিও, এই টার্ন নাম্বার, এইটা হচ্ছে তোমার কয়েলের টার্ন নাম্বার। এই জিনিসটাকে বুঝছো? দেখো, ইয়েস স্যার, এটা বুঝছি। তাহলে আমাদের এই টোটাল আর ভি এর টোটাল আউটপুট কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ হবে হচ্ছে 10:1 ভাগ হয়ে যাবে। মানে ইনপুট ভোল্টেজ ছিল 240 ভোল্ট এসি, আউটপুট ভোল্টেজ হবে 24 ভোল্ট এসি। আচ্ছা, এখন আমরা যেটা বাই করতে যাচ্ছি যে কোন দুইটা কানেকশন পয়েন্টের অ্যাক্রস, কানেকশন পয়েন্টের আইডিয়াটা বোঝাই। কানেকশন পয়েন্টের আইডিয়া হয়তো আমার ডিফিকাল্ট লাগছে। সেটা হচ্ছে যে আমরা চাইলে একটা লাইট বাল্বকে এইভাবে কানেক্ট করতে পারি, আমরা চাইলে একটা লাউড স্পিকারকে চাইলে এভাবে কানেক্ট করতে পারি, অনেকভাবে কানেক্ট করা যায়। এই যে গোল্লাগুলা যে জিনিসগুলি আছে না, মনে করি এটা একটা লাউড স্পিকার, এই যে গোল্লাগুলা জিনিসগুলো আছে না, এই গোল্লাগুলা জিনিসগুলো হচ্ছে আমাদের কানেকশন পয়েন্টস। এখান থেকে আমরা কানেকশন নিয়ে কানেকশন ইউজ করতে পারবো। সো হোয়াট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড, এখানে কোশ্চেনে বলছে হুইচ পেয়ার অফ টার্মিনালস শুড বি কানেক্টেড টু আ 12 ভোল্ট 24 ওয়াট ল্যাম্প ফর ইট টু বি লিট নর্মালি। মানে হচ্ছে আমাদের 12 ভোল্ট একটা ল্যাম্পকে গ্লো করানোর জন্য কোন দুটো টার্মিনাল থেকে কানেকশন নিতে হবে। তো এখানে আমাদের টোটাল কয়েলের আউটপুট ছিল 24 ভোল্ট। তুমি যদি 12 ভোল্ট পাইতে চাও, ইউ হ্যাভ টু হাফ ইট। তার মানে টোটাল টার্ন ছিল 120 টার্ন। তার মানে আমাদের এখন লাগবে হচ্ছে 60 টার্নের অ্যাক্রস থেকে, হ্যাঁ 60 টার্ন পারফেক্টলি আসে হচ্ছে এস আর ইউ এর অ্যাক্রসে। কারণ তুমি যদি নর্মালি চিন্তা করো, আর এস এর অ্যাক্রসে হচ্ছে 40, আর টি গেলে 80 হয়ে যাবে। আবার তুমি যদি এদিকে, বুঝে গেছে? সো কারেক্ট আনসার হচ্ছে এসইউ। আচ্ছা, তারপর বলো। মানে স্যার মাঝখানে যে নাম্বারগুলো দাও ওইগুলো হচ্ছে টার্ন নাম্বার? হ্যাঁ, মাঝখানে নাম্বারগুলো হচ্ছে টার্ন নাম্বার। ইয়েস। স্যার কিলোওয়াট আওয়ার কি? কিলোওয়াট আওয়ার হচ্ছে the amount of energy conversion happens when you run a 1 kilowatt device for exactly 1 hour. That amount of energy is called kilowatt hour. মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড মাল্টিপ্লাই করে যত জুল হয়, ওইটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এই পেজের 7 নাম্বারটা ছিল। হ্যাঁ বলো। স্যার নাম্বার 2 কোশ্চেনটাতে যদি এরকম দুইটা অর্ডার থাকতো যেখানে আপনার 60 টার্নস থাকতো এন্ড ভোল্টেজ সেম হতো, তখন কি আমরা পাওয়ার দিয়ে বের করতে হতো না জিনিসটা? তুমি তখন পাওয়ার দিয়ে অ্যাকচুয়ালি বের করতে পারতা না, কারণ হচ্ছে পাওয়ারের পার্টটা দিয়ে যদি আমরা ইউজ করতে যাই, আমাদের সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স লাগবে, যাতে করে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ইউজ করে আমরা পাওয়ারটা ক্যালকুলেট করতে পারতাম। বাট এখানে যেহেতু রেজিস্ট্যান্স ইনফরমেশন দেয় নাই, সো ওইটা অ্যাকচুয়ালি অ্যাচিভেবল না। যদি রেজিস্ট্যান্স ইনফরমেশন থাকতো, সেই কেসে হয়তো পাওয়ার একটা ইনভলভমেন্ট আসতো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শিওর। এই সেম জিনিসটা নাম্বার 3তেও অ্যাপ্লিকেবল, সিমিলার কোশ্চেন। এই যে কিন্তু এখানে দেখো তোমার দুইটা কলকে সমান সাইজ দেখায় নাই, বাট এনিওয়ে ইউ হ্যাভ টু অ্যাজিউম যে এই টোটাল 20 টার্নসের ইনপুট ভোল্টেজ, এই টোটাল এইখানে টোটাল যে 60 টার্ন আছে সেই 60 টার্নে যাবে। সো দিস ওয়াজ এ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, দিস ফিগার ওয়াজ এ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, দিস ইজ এ স্টেপ আপ ট্রান্সফর্মার, বাট প্রিটি মাচ দ্য সেম কোশ্চেন। সো এটা ট্রাই করো, না পারলে আমি বুঝাই দেবো আবার, বাট ট্রাই ইট অন ইউর ওন ইউ ক্যান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 নিয়ে একটা কোশ্চেন করছে। কোশ্চেন নাম্বার 7টা দেখি। A transformer connected to a 240 volt mains supply is used to light a 24 watt lamp. The input current to the transformer is 0.11 ampere and the input voltage is 240 volts. The useful output power of the transformer is 24 watt. What is the efficiency of the transformer? আচ্ছা, এফিসিয়েন্সি বলতে আমরা বুঝি হচ্ছে ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট। এখানে আমাদের টোটাল ইনপুট হচ্ছে, আমরা এখানে টোটাল ইনপুটকে আমরা হিসাব করেছি পাওয়ারে অথবা হচ্ছে এনার্জিতে। এখানে যেহেতু আমাদের ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া আছে, ইট ইজ কনভিনিয়েন্ট টু ক্যালকুলেট দ্য ইনপুট অ্যাজ পাওয়ার, কারণ পাওয়ারের একটা ডিফল্ট ইকুয়েশন হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই। মনে আছে এটা সবার? ইলেকট্রিক পাওয়ারের একটা বেসিক ইকুয়েশন হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই। সো আমাদের এখানে পি ইনপুট পাওয়ারটা হচ্ছে কত? ইনপুট পাওয়ারটা হচ্ছে 240 ইন্টু
0.11 কত হয় এটা 26.4 বলুন দেখো তো কত হয় Yay, 26.4. My brain is awesome. Watt. এটা হচ্ছে ইনপুট পাওয়ার অ্যান্ড কোশ্চেনে বলছে হচ্ছে দিস ইজ ইউজ টু লাইট আপ এ 24 ওয়াট বাল্ব সো আমরা এখানে ইনপুট দিয়ে দিচ্ছি 6.4 ওয়াট আর আউটপুট পাওয়ার অলরেডি দেওয়া আছে আউটপুট পাওয়ার কত আউটপুট পাওয়ার হচ্ছে 24 ওয়াট তো এখন তুমি এই 24 ওয়াটকে তুমি এখন এফিসিয়েন্সি হিসাব করো এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে কি 20 ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট সো এখান থেকে হিসাব করে তোমার যা আসে ইন্টু 100% লাগবে না কারণ এখানে যেহেতু ওরা পার্সেন্টেজ দেয় না জাস্ট ফ্র্যাকশন দিছে এটা করলে মনে হয় 0.91 এ আসার কথা ইয়েস স্যার বুঝে গেছে এটা জিজ্ঞেস করছিল হচ্ছে সম্ভবত আহনাফ না ফারদিন বুঝে গেছে ফারদিন কই স্যার ফারদিন উপরে ধানমন্ডি এলাকার পাশে আচ্ছা হ্যাঁ ফারদিন ওকে ফারদিন বুঝে গেছে ফারদিন লিখছে ইয়েস আচ্ছা মিথিলা পেজ নাম্বার 34 কোশ্চেন নাম্বার 51 পেজ নাম্বার 34 কোশ্চেন নাম্বার 51 আচ্ছা হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন এই কোশ্চেনটা আলাপ করতেছি আমি ওয়েট আচ্ছা এই কোশ্চেনটা দেখো আগে সবাই সো লেট মি হেল্প ইউ উইথ দিস কোশ্চেন take it slightly down আচ্ছা an electrical engineer connects a diode to a radio so that if battery is connected the right way round the radio works if the battery is connected the wrong way there is no current which diagram is correct তার মানে হচ্ছে আমরা ডায়োড ইউজ করে রেডিওর ভিতরে কারেন্ট ফ্লো ঢুকানোটা এনশিওর করব ডায়োড কানেকশন যদি ভুল হয় তাহলে কারেন্ট ফ্লো হবে না সো এখানে একটা জিনিস খেয়াল করো আমি একটা একটা করে কোশ্চেন আলাপ করতেছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই যে রেডিওর যে প্লাস ইনপুটটা দেওয়া আছে এবং মাইনাস সাইনটা দেওয়া আছে এটা সবগুলো পয়েন্টের জন্য সেম হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই রেডিওর প্লাস ইনপুট দিয়ে আমাদের সাপ্লাইয়ের প্লাসই কানেক্টেড হইতে হবে আর মাইনাস সাইডে সাপ্লাইয়ের মাইনাস কানেক্টেড হইতে হবে নাও এখানে আমাদের ব্যাটারিতে কোথাও প্লাস মাইনাস দেওয়া নাই ব্যাটারিতে কোথাও প্লাস মাইনাস দেওয়া নাই সো we cannot essentially say that which one is actually the perfect connection for in comparison with the battery so we just have to justify the circuit with respect to the diode position এখানে একটা জিনিস দেখো এই ডায়োডটা দেওয়া আছে হচ্ছে এমিং টু দ্য রাইট তার মানে হচ্ছে এই ডায়োড পজিশনের জন্য আমাদের কারেন্ট ফ্লো এদিকে হইলে কারেন্ট ফ্লো এদিকে যাওয়ার সময় কী হবে অ্যালাউ হবে রিভার্স ডিরেকশনে অ্যালাউ হবে না তার মানে এই দিক দিয়ে কারেন্ট ঢুকবে সো এই পজিটিভ এন্ড দিয়ে এই ডায়োডটা কারেন্ট ফ্লো অ্যালাউ করবে বাট উল্টা ডিরেকশনে সে কারেন্ট ফ্লো অ্যালাউ করবে না সো অ্যাপারেন্টলি দিস combination looks good because this diode will exclusively allow the current to enter from the positive entry it will not allow the current to flow by out of the positive entry তার মানে হচ্ছে এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো না হয় অবশ্যই এদিক দিয়ে কারেন্ট ঢুকবে না কারণ কারেন্ট তো আর শুধু এক জায়গাতে ফ্লো করে না পুরো সার্কিটে সাইমালটেনিয়াসলি ফ্লো করে সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট আনসার এখন আমরা একটু দেখি যে বাকিগুলোতে প্রবলেম কী কী আছে প্রবলেমগুলো বলতেছি এই সার্কিটের প্রবলেম হচ্ছে এখানে আমাদের এই ডায়োডটার এইমিং দেওয়া হচ্ছে এই দিকে তার মানে হচ্ছে দিস ডায়োড উইল অ্যাপ্লাই দ্য কারেন্ট ইন দিস ডিরেকশন তার মানে এসেনশিয়ালি এই ডায়োড ডিকটেট করবে যাতে করে নেগেটিভ এন্ড দিয়ে কারেন্ট ঢুকে বাট উই ডো নট ওয়ান্ট দ্য কারেন্ট টু এন্টার থ্রু দ্য নেগেটিভ পয়েন্ট ফর দ্য রেডিও উই ওয়ান্ট দ্য কারেন্ট টু এন্টার থ্রু দ্য পজিটিভ টার্মিনাল তার মানে এই ডায়োড পজিশনিংটা ঠিক হয় নাই আচ্ছা সিআরডিতে প্রবলেম হচ্ছে এটা এখানে আমাদের রেডিওর সাথে ডায়োডটাকে প্যারালালে কানেক্ট করা in these two circuits the diode was connected in series with the radio in these two circuits the diode is connected in parallel with the circuit এই সার্কিটের প্রাইমারি প্রবলেম হচ্ছে যে this one will do all the current flow through this pathway
whenever it is connected in the proper way, মানে এটা যদি ব্যাটারি যদি পজিটিভ সাইডে যদি ব্যাটারি নেগেটিভ সাইড হয় তাহলে এই প্যাথওয়ে দিয়ে ফুল কারেন্ট ফ্লো করবে, সেক্ষেত্রে আমাদের রেডিওর ভিতরে কোনো কারেন্ট ফ্লোই হবে না, বিকজ শর্ট সার্কিট হবে। এক্স্যাক্টলি দিস হোয়াট ইউ এসেনশিয়ালি কল শর্ট সার্কিট। মানে এটা হওয়ার কারণ হচ্ছে আইডিয়াল ডায়োডস, তোমাদের সিলেবাসের জন্য সব ডায়োডকে আমরা আইডিয়াল হিসেবে পড়াই, আমরা কমপ্লিকেসি আমরা AS/2 দিকে দেখব। আইডিয়াল ডায়োডের প্রপার্টি হচ্ছে ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন ইট ওয়ার্কস লাইক এ ক্লোজড সুইচ হুইচ ডাজন্ট হ্যাভ এনি রেজিস্ট্যান্স হোয়াটসএভার। in the reverse condition it works like an open switch. So open switch মানে হচ্ছে it apparently has infinite resistance, so it will allow no current to pass through irrespective of the voltage value. That's the definition for ideal diode. So এই সার্কিট দিয়ে অ্যাকচুয়ালি আমরা রেডিওর মধ্যে পজিটিভ এন্ট্রি দিয়ে কারেন্ট ফ্লো করাতে পারবো না। আচ্ছা, ডি নাম্বারের প্রবলেমটা হচ্ছে ইউ মাইট ওয়ান্ডার যে স্যার ডি নাম্বার তো প্রবলেম নাই, ডি নাম্বার তো যদি এরকম হয় তাহলে তো সমস্যা নাই। ওয়েল হিয়ার ইজ দ্য ডিল, কোশ্চেনে বলছে হচ্ছে he is supposed to connect the diode so that the diode would be able to dictate the current flow through the radio. উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো ঢুকাকে সে অ্যালাউ করবে না। This is not going to happen for this scenario because now the diode is aiming in the upward direction. তার মানে হচ্ছে মনে করো এটা যদি ব্যাটারির পজিটিভ সাইড আর এটা যদি ব্যাটারির নেগেটিভ সাইড হয়, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে নিচে যেতে পারবে না, বললেন গুড, কারণ এদিক দিয়ে ফ্লো করে রেডিও দিয়ে কাজ করে ইভেন্চুয়ালি মনে করো এদিক দিয়ে চলে আসলো। কিন্তু আমাদের ব্যাটারিটাকে যদি রিভার্সলি কানেক্ট করা হয়, লেটস সে ইফ ইন সাম কেস দ্য ব্যাটারি ইজ কানেক্টেড রিভার্সলি, মনে করো হচ্ছে এটা হয়ে গেছে পজিটিভ সাইড আর এটা হয়ে গেছে নেগেটিভ সাইড, তখন কী হবে, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করা স্টার্ট করবে, এই দিয়ে ফ্লো করে ফুল কারেন্ট এই ডায়োড দিয়ে ফ্লো করে দিক দিয়ে বাইপাস এখানে চলে আসবে। ইউ আর এটাও শর্ট সার্কিট হবে। ইউ উইল হ্যাভ দ্য কারেন্ট নট ফ্লোয়িং থ্রু দ্য রেডিও বাট ইউর ব্যাটারি উইল বি ড্রেনিং আপ উইদাউট এনি প্র্যাকটিক্যাল পারপাস। এই জিনিসটা বুঝো স্যার। যদি শেষ করি একটু হয়, হ্যাঁ, যদি একই সিনারিও যদি সিতে হয়, ব্যাটারি ভুলভাবে কানেক্ট করা, দ্যাট ইজ দ্য সেম থিং। ব্যাটারি টার্মিনাল চেঞ্জ করা আর ডায়োডের ডিরেকশন চেঞ্জ করা প্র্যাকটিক্যালি ইজ দ্য সেম থিং বিকজ দে হ্যাভ গিভেন আস টু ডিফারেন্ট ডায়াগ্রামস, দ্যাটস ওয়াই আই এম শোয়িং ইট ইন ওয়ান। ইয়েস স্যার। আচ্ছা, সো এটা কি বুঝছো? এখানে লাস্টে যে কথাটা বলছিলাম সেটা বুঝছো? So the last information that I was saying সেটা হচ্ছে যে if we have a reverse connected battery, current will not flow through the radio but you will be draining your battery without any practical purposes which we do not essentially want. তার মানে এসেনশিয়ালি আমাদের এই দুইটা ডায়াগ্রামে কোনোটাই আমাদের পারপাসকে প্র্যাকটিক্যালি বা হচ্ছে ভালোভাবে সাপোর্ট করতেছে না। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট রেসপন্স বিকজ দিস সার্কিট ডাজ দ্য জব দ্য বেস্ট, দ্যাটস ওয়াই এ ইজ দ্য কারেক্ট রেসপন্স। মিথিলা বুঝা গেছে? ইয়েস স্যার। হ্যালো স্যার, মিথিলা ইয়েস স্যার লিখছে স্যার। আচ্ছা হ্যাঁ লিখছে, ওকে থ্যাংক ইউ। এরপর আমাদের কোশ্চেন ছিল হচ্ছে আদিবা, পেজ নাম্বার 30, কোশ্চেন নাম্বার 36। আয় হ্যাঁ, পেজ নাম্বার 30, কোশ্চেন নাম্বার 3 দেখবো। কোশ্চেন নাম্বার 3 তে বলছে a 12-volt lamp is connected to a 12-volt supply using very long leads. আচ্ছা, এটাই হচ্ছে এখানকার এই কোশ্চেনের একটা ইম্পর্টেন্ট পার্ট, very long leads. Why does the lamp glow only dimly? এটার মেইন আইডিয়াটা হচ্ছে if you use very long leads, those long leads would introduce significant resistance to the circuit. These very long, কারণ হচ্ছে resistance is proportional to length. তার মানে তুমি যত লম্বা একটা কানেক্টিং ওয়্যার ইউজ করবা এসেনশিয়ালি তোমার ওই ওয়্যারের রেজিস্ট্যান্স তত আস্তে আস্তে কী হবে, বেশি হবে। আর তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি তার মানে হচ্ছে আমার এই পার্টের ওয়্যারের মধ্যে একটা সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স থাকবে, এই পার্টের ওয়্যারের মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্টের রেজিস্ট্যান্স থাকবে। সো এই রেজিস্ট্যান্সগুলো থাকার জন্য আমাদের এই যে তিনটা জিনিস এখানে দেখো, তিনটা জিনিসকে আমরা সিরিজে কানেক্টেড জাজ করতে পারি। মনে করো হচ্ছে এই হচ্ছে সাপ্লাই, পজিটিভ নেগেটিভ তারা দেয় নাই, ডিসরিগার্ড দ্যাট, লাগবে না। এই সাপ্লাইয়ের পর একটা লং লিড, তারপরে একটা 12-volt ল্যাম্প, তারপরে আরেকটা লং লিড। সো প্র্যাকটিক্যালি দেয়ার আর 3 কম্পোনেন্টস কানেক্টেড ইন সিরিজ। যেহেতু এরা অনেক লং লিড, তার মানে এদের রেজিস্ট্যান্স হবে সিগনিফিক্যান্ট, দুটোই রেজিস্ট্যান্স সিগনিফিক্যান্ট। তার মানে হচ্ছে এরা আমাদের 12-volt সাপ্লাই থেকে
কিছু হলেও ভোল্টেজ তারা খাই ফেলবে। ভোল্টেজটা এখানে আমাদের তিনটা ভাগে ভাগ হবে, রেজিস্ট্যান্স অফ লং লিড, রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, রেজিস্ট্যান্স অফ দ্য আদার লং লিড। এই তিনটা ভাগে আমাদের রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে শেয়ার হবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই 12 ভোল্ট ল্যাম্পটা ফুল 12 ভোল্ট পাবে না, বাট বিকজ ইটস এ 12 ভোল্ট ল্যাম্প, it means for its optimum performance, for its full brightness, it should get 12 volt supply. But because of the long leads, it is not gonna get 12 volt. That's why the bulb is only gonna light dimly. So এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। সেটা হচ্ছে যে কই গেল, আচ্ছা আমি চারটা অপশন আলাপ করি। আর ডিসি সাপ্লাই ইজ বিং ইউজ রাদার দ্যান এসি সাপ্লাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। বিতে বলছে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু হিট ইন দ্য লং লিডস, দিস ইজ কারেক্ট আনসার, because electrical energy is converted in long leads as heat energy, which is basically due to the potential difference across the long leads. You cannot transfer the entire electrical energy to the 12 volt lamp, which is basically a correct response apparently. আমরা বাকি অপশনগুলো দেখি। The current through the lamp is less than that from the supply. এটা হইতে পারবে না, কারণ এখানে পুরো সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিট, সব জায়গাতে আমাদের কারেন্ট ফ্লো এসেনশিয়ালি কী হবে, এক্স্যাক্টলি সেমই হইতে হবে। সো এখানে কারেন্ট ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। ডিতে বলছে দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ লিড ইজ হাফ দ্য ভোল্টেজ সাপ্লাই। এইটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, সরি এটা এটা বলতে পারবো না, এটা অ্যাকচুয়ালি কখনো হবে না। এখানে ওরা জিনিসটা বলছে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ লিড ইজ হাফ দ্য ভোল্টেজ সাপ্লাই, তার মানে হচ্ছে হোয়াট দে আর সেইং ফর অপশন চয়েস ডি, এই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এই লং লিড নিজে খাই ফেলতেছে হচ্ছে 6 ভোল্ট, এও খাই ফেলতেছে হচ্ছে 6 ভোল্ট। যদি এইটা যদি কোনো একটা কেসে হইতো, সেক্ষেত্রে এই বাল্বের অ্যাভেলেবেল অ্যাক্রস থাকতে হচ্ছে 0 ভোল্ট, সো ইট উড নট গ্লো অ্যাট অল। কিন্তু কোশ্চেনে বলছে হচ্ছে ইট গ্লো অনলি ডিমলি, ইট ডাজ গ্লো, তার মানে পারফেক্টলি 6 ভোল্ট তারা খাইতেছে না, তারা আরও কম ইউজ করতেছে, যে কারণে ল্যাম্পে কিছু হলেও ভোল্টেজ অ্যাভেলেবেল হচ্ছে, দ্যাটস ওয়াই ইটস গ্লোয়িং ডিমলি। সো ইট ক্যানট বি হাফ অ্যান্ড হাফ অন দ্য লং লিডস, ইট হ্যাজ টু বি সামহাট স্মলার দ্যান দ্যাট। সো আলটিমেটলি তোমার কারেক্ট রেসপন্স হচ্ছে বি। বুঝা গেছে? আচ্ছা আরেকটা কোশ্চেন আছে এখানে 6। আচ্ছা এই কোশ্চেনটা আলাপ করতেছি, এটা ভালো একটা কোশ্চেন। খচর মজর করতেছো কার চ্যানেল থেকে? প্লিজ খচর মজর করো না। আচ্ছা এই সার্কিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে সার্কিটে কী দেখাচ্ছে। হুইচ ডায়াগ্রাম শোজ দ্য কারেক্ট কানেকশনস ফর এ সুইচ অ্যান্ড এ ল্যাম্প ইন এ লাইটিং সার্কিট। আচ্ছা এখানে কি হচ্ছে, এল হচ্ছে লাইভ ওয়্যার, এন হচ্ছে নিউট্রাল ওয়্যার, ই হচ্ছে আর্থ ওয়্যার, বক্সটা হচ্ছে মেটাল কেস। সো মেটাল কেস আর অলওয়েজ কানেক্টেড উইথ দ্য আর্থ ওয়্যার কানেকশন ফর এ potential hazard avoidance, and the live wire and the neutral wire are the two wires which are responsible for the main primary operation of the device, which in this case is only a bulb. So what you are looking for, you should have the switch connected between live and neutral, and the metal box should have a connection with the earth wire. And এই ফিগারটা, এই লজিকটা কোথায় আছে যে the bulb is operated from live and neutral and the metal box is connected exclusively to the earth wire. এই কানেকশন টাইপটা কোথায় আছে দেখো, এতে কি আছে, এতে আমাদের সুইচ দিছে হচ্ছে লাইভ এবং আর্থের মাঝখানে। এই কেসে আমাদের লাইট বাল্ব গ্লো করবে, বাট দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু কানেক্ট ইট। বিতে ভুল হচ্ছে, বিতে আমাদের সুইচ আছে হচ্ছে লাইভ এবং নিউট্রালে, আর্থ ওয়্যারের সাথে বক্স কানেক্ট করা। স্যার এতে প্রবলেমটা কি, লিস্টটা কারেক্ট আনসার না? আই এম স্লাইটলি কনফিউজ, বিআরসি এর মধ্যে ডিফারেন্স কি? বিতে নিউট্রালের বিতে হচ্ছে স্যার স্যার বিতে নিউট্রাল ওখানে সুইচ, আর সিতে হচ্ছে আপনার লাইভ ওখানে সুইচ। Oh, yes, thank you. এই কোশ্চেনের কারেক্ট রেসপন্স হবে হচ্ছে সি,
because like we had discussed earlier in the particularity chapter, যেখানে ওই যে বইতে একটা ফিগার ছিল যে একটা বাচ্চা ওয়াশিং মেশিন টাচ করে শক খায় মাথা গোকুর মতো হয়ে গেছে। সো ওই ফিগারটাতে যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে দ্য সুইচ ইজ সাপোজ টু অলসো দ্য সুইচ ইজ অলসো হিউম্যান অপারেটেড কম্পোনেন্ট। সো উইড অ্যাপ্রিসিয়েট দ্য সুইচ টু বি প্রেজেন্ট ইন দ্য লাইভওয়্যার বিফোর দ্য কম্পোনেন্ট, যাতে করে আমরা সুইচটাকে অফ করে দিলে আমাদের কম্পোনেন্টে কোনো রকম ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই না থাকে। So the switch should be located before the device, not after the device in terms of energy transfer. So live এর পরে সুইচ হবে, সুইচের পরে ডিভাইস হবে, ডিভাইসের পরে হবে হচ্ছে নিউট্রাল কানেকশন। That's why C is the correct answer. A, B and D বাদ। B is very close to C, but it's only different in terms of the switch position. স্যার বলো। এতে আর্টের সাথে কানেক্ট করলে সমস্যাটা কি হতো স্যার? আর্থের সাথে কানেক্ট করলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো সমস্যা নাই, প্র্যাকটিক্যালি সমস্যা নাই বলতে সেজন্য যে দিস ডিভাইস when we will close the switch this bulb will still run, কারণ সেক্ষেত্রে তোমার কারেন্ট ফ্লো লাইট থেকে বাল্ব হয়ে আর্থওয়্যার দিয়ে পাস করে চলে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে আর্থওয়্যার ইজ নট সাপোজ টু বি ইয়োর কন্টিনিউয়াসলি কারেন্ট ক্যারিং ওয়্যার অপশন, কারণ হচ্ছে একটা সার্টেন বাসার আর্থওয়্যার থেকে তুমি ওই বাসার সবগুলো রিলেভেন্ট ডিভাইসকে আর্থিং করবা। সো তুমি যদি একটা সার্টেন কানেকশন এমনি করে চালাও তার মানে আর্থওয়্যারে সবসময় কন্টিনিউয়াসলি হাই কারেন্ট ফ্লো হইতে থাকবে। সো ইয়োর এন্টায়ার সেফটি ইজ কম্প্রোমাইজড। You might have this bulb glowing, but you're not supposed to run the bulb between live wire and earth wire. You're supposed to run the bulb between live wire and neutral wire. These are the two wires which should be actually involved in your operation of the device. Earth wire should be there for a very small duration current flow, exclusively when there is a possible case of hazard, and provide you safety that way. So earth wire is not supposed to be part of your main circuit. স্যার এখানে যদি হ্যাজার্ডাস কোনো ঘটনা ঘটে তাহলে কি হচ্ছে স্যার? এক বোতল থাকেন এখানে ওয়েল এই সার্কিটের একটা প্রাইমারি প্রবলেম হচ্ছে এই পুরো সার্কিটের চারটা অপশনের কোথাও কোনো ফিউজ দেওয়া নাই। সো টেকনিক্যালি স্পিকিং এখানে সেফটি পাওয়ার কোনো চয়েস নাই। বাট স্টিল উই শুড অ্যাপ্রিসিয়েট দ্য কানেকশন। মানে হচ্ছে এখানে যেটা ভালো হইতো, মনে করো আমি বলতেছি যে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াট উড হ্যাভ বিন বেস্ট যদি ওরা আর্থওয়্যার থেকে মেটাল বক্সের মাঝখানে একটা ফিউজ দিত। আর্থওয়্যারের যে কানেকশন পয়েন্ট থেকে মেটাল বক্স পর্যন্ত যে কানেকশনটা, মানে হচ্ছে আমি এই পয়েন্টটার কথা বলতেছি, এখানে যদি তারা একটা ফিউজ দিত তাহলে খুব ভালো হতো। তাহলে বিকজ আর্থওয়্যার ক্যানট প্রোভাইড সেফটি অন ইটস ওন, ইট অনলি ক্যান প্রোভাইড সেফটি when it is used alongside a fuse. সো ওটা যেহেতু তারা দেয় নাই, সো এখানে অ্যাকচুয়ালি কিছু করার নাই। সুইচটার আগে যে আপনার ফিউজ দেওয়া যেত না লাইভ ওয়্যারের ঠিক পরে, এভাবে তো আপনার সুইচটাও সেফ থাকে। স্যার আচ্ছা আমি ভুল বলছি, আবার বলতেছি, দাঁড়াও। এই ড্রয়িংটা আমার ভেজাল দিতেছে, আই এম নট ফিলিং কমফোর্টেবল উইথ ইট। যদি আমরা একটা ফিউজ দিতে চাইতাম, ফিউজটা দিতে হইতো হচ্ছে এই জায়গায়। The fuse should be located from the live wire connection before the switch and of course before the component. ফিউজ যদি দিতে যেতাম তাহলে ফিউজটা এখানে হইতে হইতো, বাট ফিউজ দেয় নাই। সো এই কেসে আর্থওয়্যার কীভাবে সেফটি প্রোভাইড করবে সেটা অ্যাকচুয়ালি ডিসকাস করা ডিফিকাল্ট বিকজ দ্য ফিউজ ইজ নট হিয়ার। বাট যদি কারেক্ট পজিশন দিতে হইতো সেটা হয়তো এই জায়গায়। কানেকশনের কনসেপ্টটা বুঝা গেছে? সাবি তোমার কোশ্চেনে আনসার পাইছো? ইয়েস স্যার। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা এটা ছিল কোনটা যেন? আদিবা মেশকাত, পেজ নাম্বার 30, নাম্বার 4 দেখবো। আচ্ছা স্যার আজান দিতেছে। আমি আজান শুনতাছি না কেন জানি স্যার। জি স্যার আজান দিতে। আচ্ছা আমার এখানে আসতেছে না। আচ্ছা বলো, শোনো
we're pausing the class. We'll resume in 6:35. অজু করে নামাজ পড়ে আসো যারা নামাজ পড়ে আসবা সো ক্লাস রিজিউমস at 6:35 7 minutes hello
Pull up in. Hello. হ্যালো, আসো সবাই। Yes, sir. Yes.
আচ্ছা, Yes. let's continue from here. আদিবা কোশ্চেন নাম্বার 6 বলছিলা, কোশ্চেন নাম্বার 6 এ আচ্ছা দাঁড়াও, একজন একটা কোশ্চেন করছে যে কোশ্চেন নাম্বার 6 এর সবগুলা ল্যাম্পই গ্লো করবে কিনা। টেকনিক্যালি স্পিকিং, if this is the entire circuit that we are working with, yes. না yes না, ডি নাম্বার গ্লো করবে না, ডি নাম্বার গ্লো করবে না, কারণ ডি নাম্বারে কানেকশন দেওয়া আছে হচ্ছে নিউট্রাল আর আর্থ ওয়্যারের মাঝখানে, তার মানে এখানে এনার্জি সাপ্লাই করা কোনো ওয়্যার নাই। সো টেকনিক্যালি স্পিকিং ডি শুড নট গ্লো। এই কোশ্চেনটা কে যেন করছিল এখানে, যে কে করছিল এখানে, রায়ান হক। রায়ান হক কই আছে? কি যেন বললে মাত্র। বুঝছো কি আমি কি বলছি? কেন কেন ডি নাম্বার রান করবে না, এটা কি বুঝছো? আচ্ছা শিওর, স্যার 13 টা একটু বলবেন। হ্যাঁ বলতেছি। একো হচ্ছে থেকে? আচ্ছা হচ্ছে না এখন আর। এই পেজ এইটা 13। Yes sir. An electrical heater consists of a heating element mounted on a metal reflector. The reflector is connected to earth. Where should the switch for the heating element can be connected? এটা বি হবে নাকি সি হবে? দাঁড়াও বুঝি আগে। Electric heater consists of a heating element mounted on a metal reflector. আচ্ছা ঠিক আছে, the reflector is connected to earth. তার মানে রিফ্লেক্টরটা হচ্ছে এখানকে আমাদের মেটাল কেসিং এর ইকুইভ্যালেন্ট। Where should the switch for the heating element be connected? Should be connected after live wire and before heating element. স্যার বি। That means B. B, essentially B, yes. বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এইখানে এক মিনিট। বলবো, তোমরা কি কাস্ট অ্যাওয়ে দেখছো? টম হ্যাঙ্কসের মুভি। Yes sir. আচ্ছা যারা দেখো নাই তারা এটা দেখবা। I know. I want you to see it and নেক্সট ক্লাসে রবিবার আমি এটা নিয়ে একটা জিনিস আলাপ করব, যারা এখনো দেখো নাই। এটা রবিবার এই মুভি নিয়ে একটা জিনিস আলাপ করব। আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্রিশিয়েট সামথিং। কোন মুভি শুনতে পাইনি? কাস্ট অ্যাওয়ে, টম হ্যাঙ্কস। দেখবো না আজকে। আচ্ছা এরপরে ছিল হচ্ছে আদিবার প্রলং গেল, মিথিলা বলছে হচ্ছে দেখছেন? হ্যাঁ উলফ অফ ওয়াল স্ট্রিট দেখছেন? ডেফিনেটলি। আচ্ছা এরপর বলছে হচ্ছে মেশকাত প্রবলেম দিছিল, পেজ নাম্বার 30 কোশ্চেন নাম্বার 4। এটা কি আলাপ করছি? না, এই যে এটা ছিল প্রবলেম। আচ্ছা এই কোশ্চেনটা দেখি আমরা। এই কোশ্চেনটা দেখো, পেজ নাম্বার 30 কোশ্চেন নাম্বার 4। The amount of energy transferred when a 10 coulomb charge passes through a potential difference of 20 volt is the same as the energy needed to raise a 2 kg mass to a distance x. What is the value of x? এই জিনিসটা একটু বুঝি আমরা। আমাদের এইখানে কিছু ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া আছে এই পার্টটাতে। 10 কুলম্ব চার্জ প্যাসিং থ্রু এ ভোল্টেজ অফ 20 ভোল্ট। এখন আমাদের ভোল্টেজের ডেফিনিশন কি ছিল? ভি ইকুয়ালস টু হচ্ছে ই বাই কিউ। ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে এনার্জি পার কুলম্ব, তার মানে এনার্জি ইকুয়ালস টু হচ্ছে ভি কিউ। তার মানে তুমি যদি এই দুটাকে প্রোডাক্ট করো, এই দুটাকে মাল্টিপ্লাই করলে তোমার টোটাল জুলে এনার্জি আসবে, সেটা হবে হচ্ছে 200 জুল। এই জিনিসটা বুঝো আগে। সো টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি এখানে আমরা ফিড করতেছি হচ্ছে 200 জুল। 200 জুল ইউজ করে আমরা একটা 2 কেজি ম্যাসকে এক্স পরিমাণ হাইট দিব। বিকজ ইউ মাই ওয়ান্ডার হাইট কেন? এখানে বলছে রেইজের ডিস্টেন্স অফ এক্স মানে হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট। তাহলে 200 জুল ইকুয়ালস টু হচ্ছে এমজিএইচ। অ্যান্ড ওই এমজিএইচ থেকে তুমি এখন এইচটা বাই করবা।
কত আসে এটা 20 10 মিটার না Yes, sir. আচ্ছা এটা ছিল একটা মেশকাত আরেকটা প্রবলেম দিছো পেজ নাম্বার 31 এর 15 এন্ড 16 দেখতেছি পেজ নাম্বার 31 স্যার এর নাম্বার 15 লাগবে না। আচ্ছা 16 দেখবা আগেরটা বুঝছো মেশকাত জি স্যার। আচ্ছা 16টা দেখি হ্যাঁ 16টা দেখো The diagram shows a thermistor connected in a potential divider circuit. The resistance of the thermistor decreases when temperature rises. আচ্ছা the thermistor is heated. What happens to the reading of the on the voltmeter? আচ্ছা বুঝাই এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে সাপ্লাইয়ে চেঞ্জ করা নিয়ে কিছু বলে নাই এই যে পজিটিভ যে ওয়্যারটা কোনখান থেকে পজিটিভ ওয়্যারটা আসছে হোয়াটএভার এই পজিটিভ ওয়্যারটা কোনো চেঞ্জের কথা বলে নাই সো উই শুড অ্যাজিউম যে দিস পজিটিভ ওয়্যার ইজ রিমেনিং অ্যাজ পজিটিভ অ্যান্ড ইন দ্য সেম ভোল্টেজ সাপ্লাই অ্যাজ দ্যাট এখন মনে করো আমি হিসাবে বুঝানোর জন্য ধরে নিলাম এটা ভ্যালু হচ্ছে ধরো +10 ভোল্ট আর এখানে হচ্ছে 0 ভোল্ট কারণ এটা আর্থ কানেকশন দেওয়া তার মানে এই দুইটা কম্পোনেন্ট থার্মিস্টর আর ফিক্সড রেজিস্টার এই দুইটা মিলে টোটাল 10 ভোল্ট শেয়ার করে ইউজ করবে কারণ দেয়ার কন্টিনিউয়াস সিরিজ সো এটার যদি রেজিস্ট্যান্স কমে যায় তাহলে এটা তখন কম ভোল্টেজ ইউজ করবে এসেনশিয়ালি তাহলে এটার ভাগে ভোল্টেজ বেশি পড়বে সো দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য থার্মিস্টার উইল রিডিউস বাট ইট উইল নেভার রিডিউস টু জিরো বিকজ তুমি একটা সার্টেন থার্মিস্টার টেম্পারেচার যতই বাড়াও না কেন রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমবে বাট দ্যাট রেজিস্ট্যান্স উড নেভার বিকাম পারফেক্টলি জিরো থার্মিস্টরের রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচারের গ্রাফ তোমাদের সিলেবাসে নাই বাট জাস্ট বিকজ দিস ইজ এ বিট রিলেভেন্ট হিয়ার আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাই এটা হচ্ছে দেখা যাচ্ছে স্যার এটা কি স্যার যেটা দেখাচ্ছেন দেখো এক্সিস দেখলে বুঝবা এটা হচ্ছে টিপিক্যালি একটা থার্মিস্টরের রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ সো মনে করো একটা সার্টেন থার্মিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে টেম্পারেচার যদি 0 ডিগ্রি হয় সেটা রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাবাউট ধরো হচ্ছে 3800 ওহমের মতো তুমি যত টেম্পারেচার বাড়াচ্ছ আস্তে আস্তে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে অ্যাজ ইউ ক্যান সি দিস গ্রাফ ইজ স্লোলি বিকামিং অ্যাসিম্পটোট উইথ দ্য এক্স অ্যাক্সিস তার মানে দ্য রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজিং বাট ইজ ইট এভার বিকামিং জিরো ইট ইজ নেভার বিকামিং পারফেক্টলি জিরো এই কথাটা কেন ইম্পর্টেন্ট এই কথাটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের এই ভোল্টমিটার রিডিংটা আস্তে আস্তে কমবে বাট ইট উইল নেভার বিকাম জিরো দ্যাটস ওয়াই দ্য কারেক্ট রেসপন্স ইজ এ বুঝা গেছে জি স্যার। স্যার জিরো কেন হবে না স্যার কারণ এটা রেজিস্ট্যান্স কখনো জিরো হবে না so there would be some sharing of voltage across them whatsoever so the voltmeter reading would never be zero since the resistance of the thermistor can never be zero স্যার যদি টেম্পারেচার 0 কেলভিনে চলে যায় তাহলে টেম্পারেচার 0 কেলভিনে চলে গেলে থার্মিস্টর রেজিস্ট্যান্স অনেক বেশি হবে বিকজ থার্মিস্টর বিহেভিয়ার হচ্ছে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে সরি স্যার কথা কেটে গেছিল থার্মিস্টরের বিহেভিয়ার হচ্ছে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে টেম্পারেচার 0 কেলভিন মানে হচ্ছে টেম্পারেচার অনেক কম সেক্ষেত্রে থার্মিস্টর একটা অনেক হিউজ একটা রেজিস্ট্যান্স থাকবে সরি স্যার আমি উল্টা কথা বলতেছি স্যার আচ্ছা ঠিক আছে এরপর বলছো হচ্ছে নাজিফ পেজ নাম্বার 25 এর 12 আচ্ছা দেখি এখানে কি বলছে পেজ নাম্বার 25 12 নম্বর কোশ্চেন ট্রান্সফর্মার কোশ্চেন গ্রাফ দেখো আর ট্রান্সফর্মার হ্যাজ মোর টার্নস অন দ্য সেকেন্ডারি কয়েল দেন দ্য প্রাইমারি তাহলে এটা কি স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে না স্টেপ আপ হবে সেকেন্ডারিতে টার্ন বেশি মানে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি মোর টার্ন ইজ রিলেভেন্ট টু মোর ভোল্টেজ তার মানে তুমি কম ভোল্টেজ ইনপুট করে বেশি ভোল্টেজ বানাবা সো দিস ইজ স্টেপ আপ ট্রান্সফর্মার দ্য গ্রাফ শোজ হাউ দ্য ইনপুট ভোল্টেজ ভ্যারিজ উইথ টাইম which graph drawn to the same scale as the input graph shows the output voltage varies with time so output voltageটা তোমার টাইম অনুযায়ী তার অসিলেশনের যে টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি সেটা সেম থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে ভোল্টেজ ভ্যালু তোমার এটা যেহেতু সেকেন্ডারি কয়েলে টার্ন বেশি
It has more turns on the secondary coil than the primary coil, so this is step up transformer, তার মানে output voltage should be bigger than the input voltage. So input voltage যতটুকু স্কেল দেখা যাচ্ছে, অ্যাম্পলিটিউড দেখা যাচ্ছে, আউটপুট ভোল্টেজের স্কেল তার থেকে বেশি হবে। সো এই ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আমাদের টাইম ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না। সো এই ইজ দ্য কারেক্ট রেসপন্স বিকজ দিস ইজ এ স্টেপ আপ ট্রান্সফর্মার। নাজিফ বুঝছো? স্যার নাজিফ বুঝছো? আই হোপ ইয়েস। হ্যাঁ বলো। স্যার কোন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে কি একটা টার্ন হতে পারে? Hypothetically yes, practically no. Why not, sir? It's not gonna be pragmatic. তুমি একটা কয়েলকে কত বড় করবা? মানে you need some certain amount of length of coil to have the electromagnetic induction happening on the secondary coil. একটা সিঙ্গেল কয়েলকে তুমি কত বড় করবা? একটা সিঙ্গেল কলকে লম্বা করে তো হেলিক্যাল করে অনেক লম্বা করলেও তোমার অলটুগেদার ম্যাগনেটিক ফিল্ডটা অনেক ডিস্টর্টেড হবে। দ্যাটস ওয়াই আই সে দ্যাট হাইপোথেটিক্যালি ইয়েস, মানে ফর থিওরিটিক্যাল পারপাসেস ইয়েস, বাট ফর প্র্যাকটিক্যাল পারপাসেস ইটস নট এসেনশিয়ালি, ইটস নট অ্যাট অল প্র্যাগম্যাটিক। আচ্ছা, পেজ নাম্বার 33, কোশ্চেন নাম্বার 44, 45। পেজ নাম্বার 33, কোশ্চেন নাম্বার 44, 45। আচ্ছা 44টা দেখি। The extract is a part of a safety officer's report on how electrical items were being used in a house. The hair dryer had a plastic case with double insulation, so only the live and neutral leads were connected to the plug. Okay, this is good because if something has double insulation, we do not need earthwire connection. When not in use, the dryer was kept in a metal cabinet, which is also okay. Not in use, it was kept in a metal cabinet, so এখানে কোনো danger নাই. But it was taken into the bathroom to be used. তার মানে it was taken into a wet environment to be used, which is a possible hazard scenario. Which underline comment indicates the electrical hazard? This is the correct response. বুঝছো কেন? Yes, sir. মিথিলা? আচ্ছা 45 এ বলছে a house owner replaced a failed fuse for the lights of the house. When the lights were switched on, the new fuse also failed. The house owner then used another fuse with a higher rating than the previous two. Why was this not a sensible thing to do? আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে বুঝাই। এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝি। এই কোশ্চেনটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজ এ কনসেপ্ট দ্যাট টু বি বিল্ড আপ হিয়ার। Sorry. A house owner replaced a failed fuse for the lights of the house. When the lights were switched on, the new fuse also failed. The house owner then used another fuse with a higher rating than the previous two. Why was this not a sensible thing to do? এটার মানে হচ্ছে যে মনে করো একটা সার্টেন লাইটের জন্য আমাদের ফিউজ রেটিং ছিল হচ্ছে মনে করো 2 অ্যাম্পিয়ার, মানে অ্যাকচুয়াল রেটিং। তার মানে আমাদের অপারেটিং কারেন্টটা 2 এর থেকে কিছু কম হওয়ার কথা। মনে করো অপারেটিং কারেন্ট হচ্ছে লেটস সে 1.5 অ্যাম্পিয়ার। সো আমরা 2 অ্যাম্পিয়ারটা ফিউজ দিছি, এটা নর্মালি এভাবে রান করার কথা। সামহাও বাল্বের কানেকশনের মধ্যে লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থের মধ্যে কোথাও কোনো একটা প্রবলেম ডেভেলপ করছে, যে কারণে এখন পুলড কারেন্ট বেড়ে গেছে। মনে করো এখন কারেন্ট ফ্লো হয়ে গেছে হচ্ছে সার্কিটে মনে করো 2.5 অ্যাম্পিয়ার। তার মানে তোমার 2 অ্যাম্পিয়ার ফিউজ এখন ব্লো করবে। আর মনে করো এই ঘটনাটা একবার ঘটছে, সিকোয়েন্সটা খেয়াল করো, ট্রাই টু লিসেন কেয়ারফুলি। মনে করো এই ঘটনাটা একবার ঘটছে, জাস্ট টু মেক দ্য লাইট বাল্ব অন without repairing and looking for the trouble that is in the circuit, that has developed in the circuit. Let's say the house owner brings up another 2 ampere fuse and replaces it with the old one, and the moment the switch is closed, that new fuse also blows immediately. Let's say the new fuse also blows immediately. এখন এরপরে জিনিসটা বলছে the house owner then used another fuse with a higher rating than the previous two. তার মানে হচ্ছে লাইক ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। তোমার এখানে আমি যে পড়ানো বললাম যে মনে করো একটা প্রবলেম ডেভেলপ করার জন্য আমাদের নতুন কারেন্ট হয়ে গেছে 2.5 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার বা সামথিং লাইক দ্যাট।
তুমি যদি এই কন্ডিশনেও প্রবলেম কারেক্ট না করে লাইটটাকে গ্লো করাতে চাও, you can give a fuse of let's say 5-6 ampere in the connection point so that your bulb will still glow, but you have not essentially corrected the error. তার মানে হচ্ছে ফিউজটার যে প্রাইমারি পারপাসটা ছিল সেফটি প্রোভাইড করা, তুমি সেই সেফটিটা এখন আর পাবা না, because now the circuit will keep pulling a high amount of current but the fuse will not blow even if there is a possibility of a human shock, because now you have used a fuse value that is higher than the fuse rating. So this is something that should never be done, because doing this essentially takes out the safety component out of your electrical installation, electrical installations. So আমরা অপশনসগুলো দেখি যে why is this not a sensible thing to do. এতে বলছে fuses allow the circuit to work only if the rating is exactly right. বিতে বলছে the fuse is already melted because the rating was too high. No, বি ভুল। rating too high মানে হচ্ছে fuse is not melted. Using a fuse with too high rating would cause electric shocks. Well, C apparently looks good, but this does not essentially, I don't feel good about this, because using a fuse with too high rating would cause electric shocks. This is an inevitable. It might cause electric shocks. Would cause, I mean, the case would mean that you have replaced the high rating switch and then out of nowhere, let's say from thin air, you are starting to get shocks. That's not, I mean, it sounds good, but we should look for better option. Dite bolse a fuse with a higher rating might allow the circuit to work but the fault would not be corrected. This is a perfectly correct answer. A fuse with a higher rating might allow the circuit to work but the fault would not be corrected. So whatever the trouble that you have developed, you have just decided to overlook it. So this is something that is not a proper thing to do. I think this is the correct response, right? I think so, sir. As well. হ্যাঁ, বুঝা গেছে? স্যার ডাবল ইনসুলেশনের ডেফিনিশনটা আরেকবার বলবেন, জাস্ট সামারি হিসেবে। কোনটায়? ডাবল ইনসুলেশন। Double insulation is a design feature of an electrical device so that no electrical component ever come into human contact. আচ্ছা, এটা গেল। Meshkat gave another problem on page number 33, question number 37. আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেন নাম্বার 37, সেম পেজ। দেখো, the diagram shows a light sensitive alarm which uses a light dependent resistor LDR, a reed relay and a buzzer. Which of the following describes the resistance of the LDR, the position of the reed relay switch and the condition of the buzzer when light is shining? আচ্ছা, when light is shining, this is the important part. You have to remember LDR behaves in a way that if you have bright light shining on the LDR, it has a low resistance. So resistance of the LDR should be low. Whenever the resistance of the LDR is low, then high current should flow through this pathway, and in that case this rectangle, which is supposed to be a solenoid, should become energized, or it would become magnetized. That would attract the reed relay switch and this should close. Whenever this will close, the buzzer will on. So low resistance in the LDR, reed relay switch closed, buzzer on. এটা কোথায় আছে দেখো? low resistance of the LDR, reed relay switch closed, buzzer, হ্যাঁ, সি তে আছে। থ্যাংক ইউ। সি অপশন এটা আছে, so C is the correct response here. Sir, what is the practical use of this kind of circuit, sir? If there- To have the buzzer operated with a certain amount of light levels and not by any other physical input. For example, one of the practical uses for this device can be Rain detector. no, let's say you have a warehouse of explosives or firecrackers. Sir, এক মিনিট, can we use this as a thermostat? not thermostat, because we have used an LDR. If we replace the LDR with a thermistor, then it could have been a thermostat. এখানকার সেন্সিটিভ ফ্যাক্টরটা হচ্ছে লাইট লেভেল, নট টেম্পারেচার। Alright, yeah. আচ্ছা,
সো আমরা এটাকে মনে করি এই ডিভাইসটাকে প্র্যাকটিক্যালি ইউজ করা যেতে পারে মনে করো হচ্ছে ইফ ইউ হ্যাজ লেটস ইউ হ্যাভ এ ওয়্যার হাউস অফ ফায়ার ক্র্যাকার লেটস ইউ ম্যানুফ্যাকচার ফায়ার ক্র্যাকার and have a warehouse of it, so you can set up this device over here that if any by any mistaken scenario if some firecracker gets shock up on their own inside the warehouse, which you do not want because that will be highly dangerous. In that case, the buzzer can go up and give you a signal that your warehouse is about to get on fire or it has already got on fire, so ask for help. The idea for warehouse is important because typically inside the warehouses you do not keep people to look after your stuffs. You lock up a warehouse, you employ people outside for safety if it's required. So that's where an automated system or automated response systems like this is really good. ওকে স্যার আচ্ছা, এরপর আছে হচ্ছে মেশকাত, বুঝছো এটা? স্যার ক্লোজটা হবে সেটা বুঝলাম না এখনো। এই যে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে সলিনয়েড. whenever high current will flow through this circuit, this solenoid will become magnetized, which will attract the reed relay switch. Reed relay switch এর আমাদের দুইটা যে অপোজিং এন্ড থেকে এগুলো থাকে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে বানানো, so they will become attracted to each other and they will click together. So this solenoid will attract this reed relay switch and it is going to be pulled to the left and that will close the switch. বুঝছো কি? জি স্যার। আচ্ছা, এটা গেল। চন্দ্রিমা একটা কোশ্চেন দিছো পেজ নাম্বার 25 এ কোশ্চেন নাম্বার 12. লেটস হ্যাভ আ লুক. আচ্ছা, উই জাস্ট ডিসকাসড ইট. চন্দ্রিমা বুঝছিলা তখন? আচ্ছা, সো উই আর মুভিং অন. ফারদিন আহমেদ একটা কোশ্চেন দিছো পেজ 33 এর 38 and 40. লেটস গো দেয়ার. আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন. পেজ নাম্বার 33 কোশ্চেন নাম্বার 38 একটু দেখি. এখানে বলছে হোয়াই ক্যান বার্ড স্ট্যান্ড অন অ্যান ওভারহেড ট্রান্সমিশন লাইন উইদাউট সাফারিং এনি হার্ম. আচ্ছা, এই জিনিসটা আমি একটু এঁকে দেখাই. স্যার পড়তে একটু দেখাবেন, মানে দেখে একটু ইটস লাইক আ হিউজ থিং। আচ্ছা, একটা একটা করে যাই, দেখাবো, সমস্যা নাই, একটু ওয়েট করো. মনে করো এই হচ্ছে তিনটা ওভারহেড ট্রান্সমিশন লাইন. এই তিনটা ওয়্যারের ইন্ডিভিজুয়াল আমাদের ডিফারেন্ট ভোল্টেজ আছে. So they are not at the same potential, they have different individual potentials. But along one single wire, every single point the voltage is same. Because we are talking about extremely high voltage, so the resistance would not cause a significant potential drop here. Now try to understand. You can have a shock for a bird. I want to draw a bird. How do I draw a bird? So you can draw a moon, then add or a half circle, then add features. Okay. Let's say that's a bird. Wow. That is actually a very nice drawing, but you could better instrument. For a mouse drawing, it is actually very good. So let's have a look. মনে করে এটা হচ্ছে একটা bird. If this bird sits on a single wire, তার দুই পায়ের মাঝখানে কিন্তু কোনো potential difference নাই, because it is a single wire. So this bird is not supposed to get a shock. If it sits here or individually here without touching the top wire, মনে করো এই বারটা এখানে বসছে. আচ্ছা, এই গ্যাপটাকে একটু বড় করি. মনে করো এই বারটা যদি এখানে বসে, so that it does not touch the other wires, তাহলে সে শক খাবে না, because a single wire does not produce voltage difference across its two legs. These are high voltage wires with respect to each other, but these are not high voltage or with respect to ground, with respect to zero, but these are not high voltage wires with respect to themselves. So এই ওয়্যারের এই বার্ডের পায়ের এই লেফট পয়েন্ট আর রাইট পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স বলতে গেলে নাই. So that's why the bird would not get a shock. But somehow যদি এরকম হয় যে a bird is about to land on a wire, উড়ে এসে বসার চেষ্টা করতেছে, and somehow by some mistake it somehow gets connected across two of these wires somehow. Let's say একটাতে একটা পা পড়ছে, একটাতে পাখনার একটা পার্ট পড়ছে or something like that. Then
it will pop up immediately. Pop মানে হচ্ছে it will burst, and that's a very painful process. The blood boils within the bird's body momentarily, and it just explodes out of the steam pressure. Do you get my point? So you will not have the bird blown up, or you will not have the bird experiencing a shock if there is a possibility, if the bird only sits on one wire, because there is no significant voltage difference across them. This is not about the insulation in their legs. This is not about the insulation in their legs, because you have to understand these voltage wires are at extremely high voltage. The transmission line that we have, ek minute, wait koro fine, Sami, the transmission lines that we usually work, they have very high voltage with respect to ground. So with respect to zero, they have a very high voltage value. So এখানে আমাদের কোশ্চেনে যে জিনিসটা ছিল, কোশ্চেনে বলছিল হচ্ছে যে what are the reasons their bodies have a very high resistance? No. Their feet are very good insulators? No. There is no potential difference between their feet? Yes. The spaces between their feathers act as insulators? No. C is the correct response. সামি বলো কি বলতেছিলা? Sir, is there any like possible way to prevent this? যে দুইটা বার উপর বাঁধে। Well, a logical way to prevent this would be to space out the wires with very large gaps. That could significantly increase your installation cost, but you can provide safety to the nearest bird people. But you cannot essentially make sure. I mean, you can essentially make sure that you can provide safety to all the birds. এখন মনে করা হচ্ছে যে ধরো নর্মালি তুমি চিন্তা করো, মনে করো আমি ক্রস কান্ট্রি কিছু ইলেকট্রিক্যাল লাইন ন্যাশনাল গ্রিডে ইনস্টলেশন করবো, আর তুমি কত বড় বার্ডের কথা হিসাব করে তুমি গ্যাপ রাখবা? শকুনের পাখা হচ্ছে একটা 1.5 মিটার পরিমাণ বড়, শকুন ভালচার, ঠিক আছে? এখন অত বড় গ্যাপ রাখতে গেলে আমাদের ওই পাইলনগুলার সাইজ হইতে হবে হচ্ছে আরও বিরাট। So just to provide safety to the bird, which we don't even care for human life for in our country, but then again, if we want to go for that type of installation, it is, I mean, you cannot provide safety for the bird in that instance of getting shock. You can pre-design the safety factor within by increasing the gap between the lines, that you can achieve. But at that instant shock provide করার, shock stop করার মতো কোনো টেকনোলজি আমার জানা মতে নাই. If somehow any conductor, huh? Underground wires. Oh yes, yeah, exactly. Yeah, Ovik, thank you. Yeah, that's a very good proposition. We can have the entire electrical insulation would increase your cost by a huge amount. Huge মানে huge. যদি আর্টওয়ার্মস মারা যায়, Well, if you have underground cables have to be insulated. Underground cables insulated হলেও সেটাতে আমাদের খরচের প্রশ্ন আসছে না, because whenever you have underground cables, you don't have to erect big pylons. যে মেটাল যে স্ট্রাকচারগুলোর উপর দিয়ে ওয়্যারগুলোকে পুল করা হয়, ওগুলো তখন তোমার লাগবে না. So you can essentially put that cost in the insulation of the underground cable, so you can have the balance happening. স্যার আপনি কি লাইনে আছেন?
I'm back. আচ্ছা, এরপর ছিল হচ্ছে পেজ নাম্বার 18, কোশ্চেন নাম্বার 8। পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 8 একটু দেখি। এখানে বলছে হচ্ছে the electromotive force EMF হয়ে গেল the electromotive force EMF induced in a conductor moving at right angles to the magnetic field does not depend on what? B. Resistance of the conductor. আরহাম, এটা কারেন্ট রেসপন্স হবে বি। এটা হওয়ার কারণ হচ্ছে বুঝাই, they are not asking about the current, they are asking about the EMF. What you need to understand, whenever we move the wire across the magnetic field lines, whenever the cutting is happening, the first thing that you get is EMF. EMF then, depending on the resistance of the coil or the conductor that you are moving, EMF then creates the current. So current is the output from EMF. EMF is the output from cutting. So you first produce the EMF. So the voltage is the thing that is actually created, which in turn creates the current. So the resistance of the conductor would affect the current produced in the coil, but the EMF would not be affected by the resistance of the conductor. It would however depend on all the factors. If you have a smaller length, you would have less cutting, less EMF. If you have a higher speed, you will have more cutting, more EMF. If you have a stronger magnetic field, you would have concentrated magnetic field lines, more cutting, more EMF, and vice versa for all the other cases. বলো, V equals to IR. Voltage will then create current depending on the resistance of the conduct of the coil. আচ্ছা, মানে প্রথমে আপনার এই যে ম্যাগনেটিক ফিল্ড কাটিং এ ইএমএফ টা প্রোডিউস হবে which does not depend on the resistance, তারপর ভোল্টেজটা প্রোডিউস, তারপর কারেন্টটা প্রোডিউস হবে ডিপেন্ডিং অন দ্য রেজিস্ট্যান্স, রাইট? এক্স্যাক্টলি। বাট এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য জিনিসটাকে সিকোয়েন্সিয়ালি বললাম, বাট তোমরা পরীক্ষায় এটা কোনো সময় টাইম ওয়াইজ ভাগ করে লেখো না। যে জিনিসটা হচ্ছে এরকম যে দ্য কাটিং হ্যাপেন্স, সো দ্য EMF প্রডিউসেস, অ্যান্ড দেন আফটার সাম টাইম দ্য কারেন্ট হ্যাপেন্স। নো, both the cutting EMF and the current, they are produced in terms of time frame, they are produced at the same instances, একই সময়ে simultaneously produce হবে। but if you think about cause and effect, যে কার জন্য কি হচ্ছে, that's what I tried to explain. The cutting is the reason for, the cutting produces EMF, then the EMF produces current. So I'm talking about cause and effect. But if you think for time frame, all three of them should happen simultaneously. Moving of the wire, EMF generation, current generation should happen simultaneously. বুঝা গেছে কি বলছি? Don't differentiate them in terms of time frame, differentiate them in terms of cause and effect. আচ্ছা, আব্দুল্লাহ একটা কোশ্চেন করছিল ওয়্যার ইনসুলেশন নাই। না, টিপিক্যাল ওভারহেড ট্রান্সমিশন লাইন্সে ওয়্যার ইনসুলেশন থাকে না। ওয়্যার ইনসুলেশন দেয় হচ্ছে যেই লাইনগুলা ডিরেক্টলি আমাদের বাসা বাড়ির ফ্ল্যাটে বা বিল্ডিং এসে ঢুকে ওই পর্যন্ত। বাট ফর দ্য লং ডিস্টেন্স ট্রান্সমিশন ইভেন আমাদের বাসা, মনে করো রাস্তার পাশে যে পোলগুলি থাকে ওগুলাতে যে 3টা করে ওয়্যার থাকে, ট্রান্সফর্মারের মাঝে মাঝে ট্রান্সফর্মার থাকে, ওগুলোও হচ্ছে পুরোপুরি বেয়ার ওয়্যার্স। বিকজ ইনসুলেশন ইজ সামথিং that does not last long, but you can design them to be last long, but the cost goes high. So we expect those things to be uninsulated. Typically that's how the designs have been made since the beginning. Acha, Fardin Ahmed problem this page number 35, number 60. Page number 35, number 60 টা দেখবো। Energy is represented by the letter E, current by I, power by P, charge by Q, PD by V, and time is T. Which pair of equation is correct? Hi. আচ্ছা, আমি ইকুয়েশন আগে লিখি।
এই হচ্ছে ইকুয়েশন। ইলেকট্রিক্যাল পাওয়ার কোর্স হচ্ছে ভিআই, আর বাই ডিফল্ট পাওয়ার ডেফিনেশন হচ্ছে পি পাওয়ার কোর্স টু এনার্জি ওভার টাইম। তাহলে এনার্জি কোর্স হচ্ছে পাওয়ার ইন্টু টাইম হুইচ ক্যান বি অলসো রিটেন ইন ভিআইটি। সো এখান থেকে যদি আমরা ইকুয়েশনগুলো দেখি যে এখানে কোন ইকুয়েশন ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট রেসপন্স। ভুল বলছি না, ভুল বলি নাই। সবাই দেখো সি নাম্বারের দুইটা এস সেট ইকুয়েশনে ঠিক দেওয়া আছে, এনার্জি ইকুয়ালস টু ভিআই ইন্টু টি পাওয়ার ইন্টু টাইম অ্যান্ড পি ইকুয়ালস টু ভিআই। সো আমাদের এখানে চার্জকে ইনভলভ করে নাই, বাট all the other sets in all the other option choices both the equations are not correct. একটা কারেক্ট আর একটা ভুল, কোনটাতে দুইটাই ভুল আছে। এই নন বলো, আচ্ছা বসো বসো। এটা গেল কত নাম্বার? আচ্ছা ফারদিন আরেকটা কোশ্চেন দিছো পেজ নাম্বার 36 এর 70 71। ফারদিন এটা কি বুঝা গেছে যেটা বললাম? হে ফারদিন তুমি কোথায়? হ্যাঁ ফারদিন লিখতেছে, ফারদিন আহমেদ ইজ টাইপিং। নিশা বুঝা গেছে, আচ্ছা গুড। পেজ নাম্বার 36 এ 70 71 দেখি, পেজ নাম্বার 36। আচ্ছা কোশ্চেন নাম্বার 70টা দেখো। কোশ্চেন 70তে বলছে দ্য কারেন্ট ইন এ ফিলামেন্ট ল্যাম্প ইজ 0.25 অ্যাম্পিয়ার when working normally. The lamp is connected to a plug and mains AC supply. আচ্ছা when the lamp is switched on it does not light. What is the possible cause? আচ্ছা নর্মালি তার কাজ করার জন্য 0.25 অ্যাম্পিয়ার লাগবে। এই ল্যাম্পটা একটা প্লাগের সাথে মেইন এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা আছে, সুইচ অন করার পরও ল্যাম্পটা জ্বলতেছে না। কি কি হইতে পারে একটা করে দেখি। দ্য আর্থওয়্যার ইন দ্য প্লাগ ইজ নট কানেক্টেড। টু রান এ ল্যাম্প ইউ ডু নট নিড প্লাগ। আর্থওয়্যার লাগবে হচ্ছে সেফটি প্রোভাইড করার জন্য। সো ফর দ্য অপারেশন ইউ ডু নট নিড দ্য আর্থওয়্যার, সো এ অ্যাপারেন্টলি ইজ নট রিলেভেন্ট। দ্য ফিউজ ইন দ্য প্লাগ ইজ 3 অ্যাম্পিয়ার। দ্য ফিউজ ইন দ্য প্লাগ 3 অ্যাম্পিয়ার হলে আমাদের কারেন্ট 0.25 অ্যাম্পিয়ার 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট খুব ইজিলি 3 অ্যাম্পিয়ার ফিউজের ভিতরে পাস হওয়ার কথা। সো ফিউজ ইন দ্য প্লাগ 3 অ্যাম্পিয়ার হলে আমাদের ল্যাম্প না জ্বলার কোনো অ্যাপ্রোপ্রিয়েট রিজন হলো না। The lamp only works on a DC power supply. You don't know that. Typical filament lamps can work with DC supply and AC supply both, because you just need to heat up the filament high enough so that it can start glowing. So তুমি DC দিয়ে সেটা অ্যাচিভ করতে পারো, AC দিয়ে অ্যাচিভ করতে পারো। So it's not supposed to be that way. D-তে বলছে the live wire in the plug is not connected. If that is a reason, then you would definitely have the lamp not glowing, because live wire is by definition the wire that provides energy to the electrical component. So যদি লাইভ ওয়্যার কানেক্টেড না থাকে তাহলে কোনোভাবে এনার্জি ঢুকতেছে না, তার মানে হচ্ছে তোমার এসেনশিয়ালি তোমার ল্যাম্পটা গ্লো করবে না। দ্যাটস ওয়াই অ্যামাং অল অফ দিস চয়েসেস ইন মাই অপিনিয়ন ডি ইজ দ্য বেস্ট পসিবল আনসার। এটা গেল একটা। 71টা দেখি। হুইচ অ্যাপ্লায়েন্স ইউজড অন এ 240 ভোল্ট সাপ্লাই ইজ মোস্ট লাইকলি টু বার্ন আউট ইট ফিউজ। আমরা আগে কোশ্চেনটা একটু বুঝি। হুইচ অ্যাপ্লায়েন্স ইউজড অন এ 240 ভোল্ট সাপ্লাই ইজ মোস্ট লাইকলি টু বার্ন আউট ইটস ফিউজ। মোস্ট লাইকলি টু বার্ন আউট ইট ফিউজ মানে হচ্ছে কোনটা এই কন্ডিশনে ইউজ করলে আমাদের ফিউজটা বার্ন হবে। সো ফিউজ বার্ন করার জন্য যেটা কী হইতে হবে, ফিউজ বার্ন করার জন্য ডিভাইসের অপারেটিং কারেন্ট বা কারেন্টলি ওয়ার্কিং কারেন্ট ফিউজ রেটিংয়ের থেকে বেশি হইতে হবে। সো আমরা এখানে সবগুলো ডিভাইসের ইন্ডিভিজুয়াল কারেন্ট ভ্যালুগুলো বের করি। আমরা সবগুলোকে ইউজ করছি কত 240 ভোল্ট সাপ্লাই। আচ্ছা আমি এই কোশ্চেনটা একটু কপি করে নেই, পর আমাকে একটু হেল্প করো। এইটার ভ্যালুগুলি কত হয়? এই অপশনের কারেন্ট কত আসে? কারেন্টের ফর্মুলা হচ্ছে তোমার পি ইকোয়াস টু ভিআই। তো পি ইকোয়াস টু ভিআই, তার মানে কারেন্ট যদি ক্যালকুলেট করতে যাই আই ইকোয়াস টু হবে কি পি বাই ভি। তাহলে এই অপশনের জন্য আমাদের আই হবে কত? সামান হেল্প মি। 2.4 না উল্টা লিখছো। সরি 0.42. এটা হবে হচ্ছে 0.42 অ্যাম্পিয়ার।
তার মানে এটা ব্লো করবে না, কারণ ফিউজ দিছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 কিলোওয়াট ভ্যাকুয়াম ক্লিনার, এটা বের করা কত হয়? 1000 বাই 240, 4.16. 4.16, 17 অ্যাকচুয়ালি। Yes, sir. এটাও কাজ করবে, কারণ আমাদের ফিউজ এর থেকে বড় আছে। 2 কিলোওয়াট ফ্যান হিটার, 2000 ডিভাইড বাই 240, 8.33 অ্যাম্পিয়ার আসে। Yes. জি স্যার। তার মানে এইটার অপারেটিং কারেন্ট আমাদের ফিউজের থেকে কম, তার মানে এই ফিউজটা ব্লো করে যাবে। সো দিস উইল এসেন্সিয়ালি ব্লো আপ। সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝা গেছে কি? আমরা ডি নাম্বারও ট্রাই করতে পারতাম, ডি নাম্বার ট্রাই করলে ওটা রেঞ্জের ভিতরে পড়তো, কারণ ডি নাম্বারের ফিউজ রেটিং হচ্ছে বিশাল, 13 অ্যাম্পিয়ার। 13 অ্যাম্পিয়ার ইজ এ হিউজ ফিউজ রেটিং, বাট ইউ ক্যান এসেন্সিয়ালি ক্যালকুলেট দ্যাট। আমি যেহেতু কারেক্ট আনসার পাই গেছি, ওই জন্য আমি ক্যালকুলেট করলাম না। আচ্ছা, এরপরে কোশ্চেন আছে হচ্ছে, আর কোশ্চেন নাই? হ্যাঁ, আর কেউ কোশ্চেন দেওয়া নাই কেন? Sir, page 19, number 50. পেজ 19 নাম্বার 50. হ্যাঁ পাইছি। A magnet is pushed horizontally towards a coil. Number 15. We're discussing number 15 now. Page number 19 এর question number 15. A magnet is pushed horizontally towards a coil of insulated wire, inducing an EMF in the coil. In which direction does the induced EMF make the coil move? In which direction does the induced EMF make the coil move? Well, the coil will always try to oppose the motion of the magnet. তার মানে এখানে যেহেতু ম্যাগনেটটা ইনকামিং, তাহলে কয়েল উইল ট্রাই টু রিপেল ইট, সো দে উইল নাও হ্যাভ এ রিপালশন। সো ইন দিস কেস দ্য কয়েল উইল বি পুশ টু দ্য লেফট। Sir, কিভাবে হলো তা বুঝলাম না। By Lenz's law. Lenz's law tells us that whenever EMF induction happens, it will always happen in such a way that the region can be opposed. The magnet is coming from right to left. So magneটের কোনো না কোনো একটা পোল তো আমাদের কয়েলের কাছে আসতেছে। The coil will produce a current within itself in such a way so that it will be producing the exact same pole on the right side, so that those two poles can repel each other, so that the incoming magnet can be opposed. So that the incoming magnet can be opposed. Exactly. ওই জন্য কারেক্ট আনসার হচ্ছে এ। বুঝে গেছে? আচ্ছা, Yes. আর কারো কোনো কোশ্চেন? বাকিগুলি পারছো সবাই? এখানে যে আমাদের যে এই যে গ্রাফগুলি ছিল, গ্রাফগুলি অ্যাকচুয়ালি খুব কঠিন না, বা মোটামুটি রিপিটিটিভ কোশ্চেন, বাট এগুলো বুঝে গেছে কি সবার? আচ্ছা, বিকজ নান অফ ইউ আর পোস্টিং মোর প্রবলেমস, ইউসুফ আমাদেরকে কিছু প্রবলেম দিয়েছিল হচ্ছে রিসেন্ট ইয়ার থেকে, সেগুলো কি আলাপ করা হয়েছিল? জি স্যার, হয়ে গেছিল স্যার। Yes. আচ্ছা ঠিক আছে, শুনো, যেহেতু তোমার প্রবলেম, স্যার নাম্বার 40ও বলছিলাম। আচ্ছা, নাম্বার 40 কত পেজ বাবা? পেজ 33। আচ্ছা দেখতেছি। আচ্ছা, পেজ 33 কোশ্চেন নাম্বার 40, দেখি কোশ্চেনটা কি বলছে। The diagram shows the information given on an electric iron. It cost, if electricity costs 7 pence per unit, pence is a short form for penny, 100 penny produces 1 pound or $1. Nah, 100 cent produces $1, 100 penny produces 1 pound, my bad. So the diagram shows the information given on an electric iron. If electricity costs 7p per unit, what is আচ্ছা, কোশ্চেন একটু রিপিট হয়ে গেছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউজিং দ্য আয়রন অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার ফর 10 আওয়ার্স? আচ্ছা বুঝি আমরা, এখানে পাওয়ারের একটা রেঞ্জ দেওয়া আছে 1000 to 1200 ওয়াট। এটার কারণ হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইনপুট ভোল্টেজ ইট ক্যান গিভ টু ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার আউটপুট। এটার কনভিনিয়েন্ট ভোল্টেজ রেঞ্জ ফর টু ওয়ার্ক ইজ 220 to 240। তুমি যদি 220-তে চালাও তাহলে তোমার পাওয়ার হবে 1000, তুমি যদি 240-তে চালাও তাহলে পাওয়ার হবে 1200। যদি মাঝামাঝি কোনো ভ্যালুতে চালাও সেক্ষেত্রে পাওয়ার কত হবে সেটা
এক্সট্রা ইন্টারপোলেশন দিয়ে বাই করতে হবে। তোমরা ইন্টারপোলেশন বুঝো? Integration. ইন্টারপোলেশন Oh, আচ্ছা। হায় রে দেবাশিস। স্যার, ইয়েস স্যার। দেবাশিস স্যার, আমি তো কিছু বলিই নাই। ইউ সেড হায়রে দেবাশিস, ইট কেম থ্রু। স্যার বলেন। দেবাশিস স্যার, আচ্ছা বুঝাচ্ছি আমি। আপনি এখন বলুন। 220 ভোল্ট থেকে 240 ভোল্টস। সো এটা মানে হচ্ছে ফর দিস কোশ্চেন দিস ইলেকট্রিক আয়রন উড বি অপারেটিং অ্যাট 1200 ওয়াটস। 1200 ওয়াট মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। অ্যান্ড 1200 ওয়াটে তুমি যদি এটাকে 10 আওয়ার রান করো তাহলে অল টুগেদার কতটুকু হবে? এখন আমাদের এখানে টিপিক্যাল ইলেকট্রিক বিলে আমরা দেই হচ্ছে কিলোওয়াট আওয়ারে। আমি কোশ্চেনটা কপি করে নেই, আমাদের লেখা লাগবে একটু। টিপিক্যাল ইলেকট্রিক বিল দিয়ে হচ্ছে আমরা কিলোওয়াট আওয়ারে 1 বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে আমাদের পার ইলেকট্রিক ইউনিটের কস্ট। এই যে এখানে বলছে ইলেকট্রিক কস্ট 7p পার ইউনিট। এই ইউনিট বলতে এই যে এই ইউনিট জিনিসটা বলতে তারা এই জিনিসটাকে মিনি করছে যে 1 কিলোওয়াট আওয়ার। এভরি 1 কিলোওয়াট আওয়ার রিপ্রেজেন্টস 1 সেলিং ইউনিট ফর ইলেকট্রিক্যাল কোম্পানিজ। তো এখানে আমরা যেহেতু এটা কিলোওয়াট আওয়ারে আছে এবং সুবিধাজনক কাজটা হবে যে আমরা যেহেতু অলরেডি টাইমটা আওয়ার্সে দেওয়া আছে, আমরা এই ম্যাক্সিমাম পাওয়ারটাকে কিলোওয়াটে নিয়ে নেই। 1200 ওয়াটকে কিলোওয়াটে নিলে কত আসবে? 1.2 কিলোওয়াট ডিভাইডেড দিস বাই 1000। সো এইটা ইনটু 10 আওয়ার্স, দুইটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 12 কিলোওয়াট আওয়ার। তার মানে হচ্ছে তুমি টোটাল 12 ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করতেছো। এক ইউনিট ইলেকট্রিসিটির দাম হচ্ছে 7p, 7 × 12 84। বুঝা গেছে? Yes, sir. ফরদিন? না স্যার বুঝি নাই। এখন বুঝছো? আচ্ছা ওই টার্মটা বুঝো না। আচ্ছা বলতেছি আমি। টার্মটা হচ্ছে এইটা হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড। এটা হচ্ছে মানে ইলেকট্রিসিটি বিক্রি করার জন্য কনজিউমারের কাছে আমরা কি পরিমাণ ইলেকট্রিসিটি হিসেবে তাদেরকে চার্জ করব সেটার একটা অ্যামাউন্ট। দাঁড়া আমি বই থেকে তোমার রেফারেন্স দিতেছি। ওয়েট, থ্যাংক ইউ। এটা কই আছে বইতে? কেউ একটু বলো তো আমার, আমি খুঁজে পাইতেছি না। প্র্যাকটিক্যাল ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ভিতরে এটা আছে কোথাও। সামওয়ান হেল্প মি, খুঁজে পাইতেছি না। পাইছি। তোমাদের বইতে আছে পেজ নাম্বার 317 317 এই পেজটাতে একটু যাও। একদম উপরে একটা হেডিং আছে, ওই হেডিংটা পড়লেই পাবা। ক্যালকুলেটিং দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি কনজাম্পশন। পেজ নাম্বার 317 এখানে যে কিলোওয়াট আওয়ার যে ইউনিটটা বলছে এখানে তোমার বিওটি পার্টটা ওরা ইউজ করে নাই কোথাও, বাট দ্যাটস এ ইন্টারন্যাশনাল টার্ম দ্যাট ইজ ইউজড, বোর্ড অফ ট্রেড ইউনিট। সেটা হচ্ছে যে তোমার প্রথম যখন এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে ডিফাইন করা হয়েছিল যে আমরা এইটুকুর উপর বেস করে আমরা ইলেকট্রিসিটি সেল করবো, তখন এটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট নাম দেওয়া হয়েছিল। বাট দ্যাটস বেসিকলি ইন টার্মস অফ ফিজিক্স টার্মস ইট মিনস 1 কিলোওয়াট আওয়ার। দ্য ইউনিট ফর ইলেকট্রিক্যাল বিল ইজ গিভেন ফর ইচ 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারের ফিজিক্যাল মিনিং হচ্ছে যে তুমি যদি একটা 1 কিলোওয়াট ডিভাইসকে
একটা 1 কিলোওয়াট ডিভাইসকে যদি এক্স্যাক্টলি 1 আওয়ার রান করো তাহলে সে যে পরিমাণ এনার্জি কনভার্সন করবে সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। সো 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, বেসিক্যালি দেয়ার শুড বি এ প্রোডাক্ট ওভার হিয়ার। বলো। That means BOT is like the SI unit used internationally, the same unit for easy. I mean simplicity, right? It is like the SI unit, but it is not the SI unit. BOT is the is another unit for energy, which is a much bigger than joule. For example, 1 kilowatt hour in mathematical terms is 3.6 into 10 to the power 6 joule. So it's a huge amount of energy, and আমাদের typical electricity bill আমরা এই এনার্জির উপরে দেই। Every unit of electrical energy means this much energy. So SI unit is joule, but kilowatt hour is a practical unit. You can say it's a practical unit. বুঝে গেছে? Yes, sir. পারদিন? Sir, page 34, number 47. আচ্ছা, this will be the last problem that we are picking today, কারণ অলমোস্ট 7:30 বাজতেছে। পেজ 34 নাম্বার 7, হ্যাঁ 47. 47, Yes. আচ্ছা। A 24 ohm resistor is connected. A 24 ohm resistor is connected in series with a 12 volt battery. A 24 ohm resistor is connected in series with a 12 volt battery. What is the power loss in the resistor? P equals to V square by R. Sir, B is equal to IR use করে I টা বের করে তারপর করা যায় না? হ্যাঁ, করতে পারবা, সেম আনসার আসবে, এক্স্যাক্টলি সেম আনসার আসবে, করে দেখো। No matter what pathway you take, you always end up with the same numerical answer without a difference, unless calculation ভুল না হয়। স্যার একটা সেকেন্ড আমি অ্যানসার চেক করব। Sure. স্যার অ্যানসার আসে বি, আমার আসে এ, এই কনফিউশনটা হচ্ছে। ওকে, লেটস হেল্প। আমাদের পাওয়ারের ফর্মুলা হচ্ছে লেটস সে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আমি আগে ওটা দিয়ে করি, তারপর তোমার প্রবলেম দিচ্ছি। সো ভি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার ডিভাইডেড বাই 24, এটা আসা হচ্ছে 6। সো এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর দিয়ে করলে। আচ্ছা, মনে করো তুমি ভি ইকুয়ালস টু আই আর দিয়ে আগে আইটা বের করবা, তারপর পি ইকুয়ালস টু ভি আই করবা। তো এখানে সাপ্লাই কত? সাপ্লাই হচ্ছে 12 ভোল্ট, তার মানে আই হবে হচ্ছে 12/24। 12/24 করলে আসতে হচ্ছে হাফ। পি ইকুয়ালস টু ভি আই 12 into 0.5, 6. You got the same answer. ঠিক আছে? Yes. আচ্ছা আচ্ছা, শোনো পোলাবান, এরপর তোমাদের সাথে আবার ক্লাস আছে কখন? স্যার সানডেতে। সানডেতে আমাদের পেপার 2 হোমওয়ার্ক থাকবে। পেপার 2 থেকে কি করবা আমি বলে দিচ্ছি, জাস্ট আ মোমেন্ট। You can try essentially as much as you can if you have time to concentrate and you are willing to attempt these problems. মার্কস আপলোড করছি, ওই একই জায়গাতেই আছে মার্কস স্কিম। ওকে স্যার। আচ্ছা, এখানে তো অনেকগুলো প্রবলেম। এটা কত পেজ? পেজ নাম্বার 35। আচ্ছা পোলাবান, শুনো, তোমাদেরকে আমি আচ্ছা পেজ নাম্বার পর্যন্ত বলে দেই। আচ্ছা, এই ফার্স্টের ওয়ার্কশিটটা ট্রাই করবা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ফার্স্টের ওয়ার্কশিট মানে হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল ইলেকট্রিসিটি ছাড়া যে পার্টটা, প্র্যাকটিসিটি পার্টটা মনে হয় অনেক ছোট। কম্পালেশন 19টা ট্রাই করো, 20টা আমি পরে দেখাবো না। এখানে অনেকগুলো ড্রয়িং আছে, গ্রাফ আছে, তারপর হচ্ছে আরও ডেসক্রিপটিভ কোশ্চেন টোশ্চেন হাবিজাবি অনেক কিছু আছে। সো ইউ ট্রাই দিস আউট, আই এক্সপ্লেইন দ্য রিলেভেন্ট স্টাফস টু ইউ। এই জিনিসটাকে তোমাদেরকে বুঝাইছিলাম পরে? আচ্ছা, ঠিক আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আজকের মতো ক্লাস শেষ, দ্য ক্লাস ইজ অফিসিয়ালি ওভার, ইউ ক্যান লিভ। ইনশাল্লাহ রোববার আবার দেখা হবে 11টায় হোপফুলি ইনশাল্লাহ।